হাই, আমি সৌমান্য। আমি সৈকত। হাই, আমি অন্তরী। আর উইকেন্ড অফ স্ক্রিপ্টসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। এর আগের এপিসোডগুলো যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আমাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তাদের ভালো লেগেছে এই আলোচনা। তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। আজকের এপিসোড যারা দেখছেন তারাও নিজেদের মতামত আমাদের জানান। আমাদের জানতে খুব ভালো লাগে আপনাদের পছন্দ হচ্ছে কিনা। আর আগামী দিনে আর কি ধরনের আলোচনায় আমরা নিজেদেরকে এনগেজ করতে পারি সেটাও যদি আপনারা সাজেস্ট করেন খুব ভালো লাগবে। এবার আসি আজকের গেস্টের প্রসঙ্গে। আজকে আমাদের গেস্ট সোমশুভ্র চ্যাটার্জি। কিন্তু সোমশুভ্রকে আলাপ করে দিতে গিয়ে আমি একটু মুশকিলে পড়ে গেছি, কারণ যে প্রথাগত প্রফেশনগুলো আমরা জানি সোমশুভ্র তার কোনোটার আওতাতেই পড়ে না। সোমশুভ্র বর্তমানে একটি এনজিওর হয়ে কাজ করে, যারা রিলেটিভলি পিছিয়ে পড়া যে সমস্ত অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে শিক্ষার কাছে নিয়ে আসে। এবং শুধু যে শিক্ষার আলো পৌঁছে দেয় তা না, they make sure that these children get the highest quality of education. তো তবে এটাও ঠিক যে সোমশুভ্র যে শুরু থেকে এরকম একটা অন্যরকম প্রফেশনের সাথে যুক্ত তা না। ও একসময় খুবই প্রথাগত একটি পেশায় ছিল। ও খুবই মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে টাটা স্টিলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার চাকরি করতো। তারপর ওর জীবনে কিছু কিছু ঘটনা ঘটে, ওর মোটিভেশন নানা রকমভাবে পরিবর্তন হতে শুরু করে এবং আজকের আমরা সোমশুভ্রকে দেখছি সম্পূর্ণ অন্য একটা ভূমিকা। তো সোমশুভ্র, তুমি কি তোমার ছোটবেলা বা এই অবধি তুমি কিভাবে কি করেছো একটু আমাদের সবাইকে জানাবে? নিশ্চয়ই অন্তরীপ। হ্যালো সবাইকে, আমার নাম সোমশুভ্র চ্যাটার্জি। তো যেমন অন্তরীপ বললো, আমি খুবই কনভেনশনাল ওয়েতে সায়েন্স নিয়েছিলাম 10-12-এ। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং জয়েন করি কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে। 2011-এ আমি গ্র্যাজুয়েট হই যাদবপুর এর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আর তারপরে আমার প্রথম চাকরি সূত্রে আমি উড়িষ্যাতে যাই। ওখানে টাটা স্টিলের একটা স্টিল প্ল্যান্টে আমি সাইট ইঞ্জিনিয়ার ছিলাম। প্রায় 1.5 বছর আমি ওখানে কাজ করি, 1.5 থেকে 2 বছর। আর তারপরে আমি টাটা স্টিল প্রসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, যেটা টাটা স্টিলের একটা সাবসিডারি, তাদের হয়ে আমি চেন্নাইতে ওদের আরেকটা প্ল্যান্ট, স্টিল প্রসেসিং প্ল্যান্ট, সেটার কনস্ট্রাকশনের সূত্রে ওখানে যাই। তো এরকম করে 2014 পর্যন্ত আমি এই সিভিল কনস্ট্রাকশন লাইনে ছিলাম প্রায় 4 বছরের কাছাকাছি। আর তারপর 2015-এ আমি টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপ জয়েন করি। আর সেইখান থেকে আমি এডুকেশন সেক্টরে আমি মানে বলতে পারা যায় যে এডুকেশন সেক্টরে আমার হাতে খড়ি সেখান থেকে। আর এখন প্রেজেন্টলি আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছি, আকাঙ্ক্ষা ফাউন্ডেশন। বেসিক্যালি আমরা গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করে, মানে লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে পার্টনারশিপ করে ওদের যে নন ফাংশনাল স্কুলসগুলো, যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এনরোলমেন্টের জন্য বা যেখানে এখন কেউ আর পড়ছে না, সেগুলোকে আমরা টেক ওভার করি আর সেগুলোকে আমরা অপারেট করি। এখানে সব ইনফ্রাস্ট্রাকচার সবকিছু গভর্নমেন্টের, আমরা নিজেদের টিচার, কারিকুলাম, পেডাগজি আনি। এগুলো ফ্রি স্কুল, আর মোস্টলি এগুলো কেটার করে যারা লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, যাদের মা বাবারা ডেইলি ওয়েজ ওয়ার্কার্স বা এমনি নর্মাল সার্ভিস ইকোনমিতে আছে তাদের জন্য। তো এটাই বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশন। প্রেজেন্টলি আমি নাগপুরে সিচুয়েটেড, যেখানে আমাদের এই অর্গানাইজেশনে 6টা স্কুল আছে। আমরা 2021-এ এইখানে শুরু করি নাগপুরে। আর এখন প্রায় 1300 বাচ্চা আমাদের সাথে এখানে আমাদের স্কুলে আছে। সোমান্য, তুমি কি আচ্ছা, হ্যাঁ, আলোচনা এগিয়ে নিতে চাও? হ্যাঁ হ্যাঁ। মানে আমার যেটা প্রশ্ন, যে তুমি তো বললে তুমি কনভেনশনাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাদবপুর ইউনিভার্সিটি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে তুমি এটা ইয়ে করে তো, মানে এইটার কোনো স্পেসিফিক মোটিভেশন ছিল এই ক্যারিয়ার অপশন চেঞ্জ করার জন্য, কিংবা? না, মানে সেরকম স্পেসিফিক কোনো মোটিভেশন ছিল না। যখন আমি মানে এমনি নরমাল, যেমন সাধারণত যেকোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়, কনভেনশনাল রুটে এগিয়ে যায়। তারপরে আশা থাকে যে হ্যাঁ, একটা চাকরি, তারপরে আরো বেটার চাকরি, তারপরে এমবিএর প্রিপারেশন নেওয়া, হেনা তেনা এসব করা। তো আমি যখন দুটো চাকরি করছিলাম, তো চেন্নাইতে যেখানে ছিলাম আর ওড়িশাতেও যেখানে ছিলাম, বেশ রিমোট এরিয়া ছিল ওগুলো। স্টিল প্ল্যান্ট বা স্টিল প্রসেসিং প্ল্যান্ট ছিল। তো জেনারেলি আমি স্যাটারডে তো হতো না, সানডেতে ওখানে ভলান্টিয়ার করতাম কোথাও কোথাও। খুব ফর্মাল ওয়েতে নয়, হয়তো এক সানডে গেলাম, আবার এক সানডে গেলাম না, এরকম করে। তো ধীরে ধীরে যেটা, মানে এটা একদিনে নয়, বা ধীরে ধীরে যেটা রিয়েলাইজ হলো যে প্রফেশনাল যে স্ফিয়ারটা, সেখান থেকে
রিসোর্স যে মানে টাকা পয়সা সেইটা আসছে, একটা ইন্টেলেকচুয়াল ক্যাপিটালও তৈরি হচ্ছে, যে নতুন জিনিস শিখছি, টেকনিক্যাল ক্যাপাসিটিও বাড়ছে। তাও কোথাও না কোথাও মনে হচ্ছিল যেন সোশ্যাল ক্যাপিটালটা বাড়ছে না, যেটা মানে যেটা আমি করতে চাই। যে রিসোর্স ক্যাপিটাল বাড়ছে, ডেফিনেটলি ইনক্রিমেন্ট হচ্ছে, পয়সা বাড়ছে, বড় কোম্পানি, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল বাড়ছে, তো সোশ্যাল ক্যাপিটালটা কোথাও না কোথাও মনে হচ্ছিল বাড়ছে না। তো সেই ক্ষেত্রে তখন আমি 2014 যখন আমি টাটা স্টিল থেকে রিজাইন করি, তো তখন আমার কাছে কোনো ক্লারিটি ছিল না যে আমি কি করব। কেন কি আমি সোশ্যাল সেক্টরের ব্যাপারে জানি না। যেকোনো কনভেনশনাল, আমার মনে হয় ইন্ডিয়াতে আজকে যেকোনো কনভেনশনাল ক্যারিয়ারে খুব মুশকিল এই সেক্টরটার ব্যাপারে জানা। কেন কি কাজ হচ্ছে, কি কাজ না হচ্ছে, আ প্রায় কিছুই আসে না মেইনস্ট্রিম মিডিয়াতে বা মেইনস্ট্রিম ইনফরমেশন এ। তো তখন আমি এই টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপের ব্যাপারে জানতাম। কারণ কি আমাদের কলেজে অনেক যাদবপুরে অনেকজন আছে যারা টিচ ফর ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েট করেছে। আর আমার মনে হলো যে আর আমি কিছুই জানতাম না সোশ্যাল সেক্টরের ব্যাপারে। আমার মনে হলো যে একটা ফেলোশিপটাকে আমি একটা এক্সপেরিমেন্টের মতন ধরলাম। যে ফেলোশিপটা দেখি ২ বছরের। যদি ভাল লাগে সেক্টরটা তাহলে কন্টিনিউ করব। যদি ভালো না লাগে সবসময় ফিরে আসা যেতেই পারে নিজের কনভেনশনাল। সো তখন আমি কিছু ফেলোশিপের ব্যাপারে রিসার্চ করলাম। যেমন এসবিআই ইউথ ফেলোশিপ ছিল, টিচ ফর ইন্ডিয়া ছিল, গান্ধী ফেলোশিপ ছিল। তো ওইগুলোতে আমার মনে হলো যে টিচ ফর ইন্ডিয়াটা একটা মানে এডুকেশন ইন জেনারেল এমন একটা অ্যাভিনিউ যেটাতে আমার ইন্টারেস্ট ছিল। তো তখন ওই এক্সপেরিমেন্টটা বলতে গেলে শুরু আমি এপ্লাই করলাম টিচ ফর ইন্ডিয়াতে। সিলেকশন প্রসেস হলো। আমি পুনেতে গেলাম। ওখানে ২ বছর পড়ালাম। ওখানে যখন ২ বছর ওই একটা লো ইনকাম, আমি আমি অ্যাজ এ টিচার ওখানে অ্যাজ এ ম্যাথস টিচার 8, 9, 10th কে আমি পড়াতাম। তো তখন রিয়ালাইজ হলো যে অ্যাজ এ সিভিলিয়ান এই দেশের এডুকেশন সিস্টেমটাকে বাইরে থেকে যেভাবে জানি, একটা ক্লাসরুমের ভেতরে ঢুকে ওটাকে একটা খুব একটা আলাদা সাইড দেখতে পেলাম ওটা। আর তখন আমার মনে হলো যে এই জায়গাটাতে টাইম দেয়া যেতে পারে। আর সেইখান থেকেই মোটামুটি শুরু। সৈকত, তুমি কি জিজ্ঞেস করতে চাও? হ্যাঁ, খুবই সুন্দর। একদম নতুন রকম আমাদের কাছে। আমরা হয়তো যারা কনভেনশনাল ওয়েতে চলছি, তাদের কাছে এই ব্যাপারটা একদমই নতুন। ইনফ্যাক্ট আমি সোমশুক্লকে যেটা জিজ্ঞেস করতে চাইবো যে এনজিও অ্যাজ এ কেরিয়ার, এই ব্যাপারটা আসলে কি? কারণ আমরা এনজিও কে তো সবসময় একটা চ্যারিটি হিসাবেই বেশি দেখে থাকি। সেখানে আবার ক্যারিয়ারটা কি করে গ্রো করা যায় সেটা একটু তুমি যদি এক্সপ্লোর করো, বলো। তো এখন মানে এনজিও যে সেক্টরটা, মানে এটাকে কখনো কখনো ফোর্থ সেক্টর বলা হয় বা থার্ড সেক্টরও বলা হয়। তো যখনই মানে এই অর্গানাইজেশনস গুলো, যেমন একটা কমন পারসেপশন আছে যে চ্যারিটি বেসড, খুব প্রফেশনালি ম্যানেজ নয়, বা এদের ইম্প্যাক্ট কি। তো আমারও একটা ধারণা ছিল, যেটার জন্য বললাম যে আমি অ্যাজ এ এক্সপেরিমেন্ট করতে গেলাম। তো যে অর্গানাইজেশনের সাথে আমি কাজ করেছি বা যত অর্গানাইজেশনকে আমি জানি, এই সেক্টরটাও খুব প্রফেশনালি ম্যানেজড। এখানে যে পলিসি বা যে সিস্টেমস আছে সেগুলো কম্পারেবল টু এনি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ইন কান্ট্রি। ইনফ্যাক্ট এই অর্গানাইজেশনের অনেক যারা লিডার্স তারা ইন্ডিয়ার টপ কলেজ থেকে। যেমন আমার যে কোম্পানিতে আমি কাজ করি, আমার যে সিইও এখন সে আইআইটি দিল্লির গ্র্যাজুয়েট। এরকম অনেক অর্গানাইজেশনস আছে যেগুলোকে লিড করছে, বা যেখানে খুব সিনিয়র পজিশনে বা গ্রাউন্ড লেভেল পজিশনে এমন লোক আছে যারা একাডেমিক্যালি বা প্রফেশনালি খুব সাকসেসফুল, আর তারপরে তারা এখানে এসছে। এনজিওতে ক্যারিয়ার, যদি সেই কোয়েশ্চেনটাকে আমি অ্যান্সার করতে চাই, আমার মনে হয় এটা এমন একটা সেক্টর যেটা খুব বেশি কোনো একটা পার্টিকুলার স্ট্রিম বা কোনো একটা পার্টিকুলার এডুকেশন কোয়ালিফিকেশনকে খুব একটা জোর দেয় না। অলমোস্ট কোয়ালিফিকেশন অ্যাগনস্টিক বলা চলে এটাকে। যদি কারোর ইন্টারেস্ট থাকে, তখন মনে হয় সবচেয়ে প্রথমে, বিকজ এখানে ইন্ট্রিনসিক মোটিভেশন অনেক বেশি এই সেক্টরে। তো আমার মনে হয় যদি কেউ করতে চায়, তাহলে যদি তাদের কাছে কোনো একটা কজ আছে যে হ্যাঁ আমি এই কজের জন্য কাজ করতে চাই, সেটা লাইভলিহুড হতে পারে, ওমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, এডুকেশন হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, সেই কজটাকে যদি আইডেন্টিফাই করে, তারপরে সেইখান থেকে যদি আগে যেতে চায়, তো সেটা যদি ফেলোশিপের মডেলে হয়, বা সেটা যদি কোনো ডাইরেক্টলি অর্গানাইজেশনের মাধ্যমে হয়, বা যদি ইন্টার্নশিপ করে হয়, আমার মনে হয় ওই আইডিয়াটা আগে করে নেওয়া খুব দরকার বিফোর নিজেকে ফুল টাইম কমিট করা এখানে। তো আমার মনে হয় সেই ওইটা একটা পাথওয়ে হতে পারে, যে কজ আমি আইডেন্টিফাই করলাম, তারপরে আমি দেখলাম যে আমি কিভাবে এঙ্গেজ করতে চাই প্রথম দিকটা। কি আমি ডাইরেক্টলি প্রথমে একটা অর্গানাইজেশনে ঢুকতে চাই না, একটু ইন্টার্নশিপ বা ফেলোশিপ মতন করে, তারপরে যদি আমি নিজের পার্মানেন্ট টাইম এখানে দিতে চাই। আচ্ছা, ওকে ওকে ওকে। শমশুভ, আমার একটা বেসিক প্রশ্ন আছে শিক্ষকতা সম্পর্কে মূলত। আমি যেখানে পিএইচডি এবং অন্যান্য পড়াশোনা করেছি, সেখানেও এই ধরনের কিছু ভলেন্টারি পড়ানোর সুযোগ ছিল। আমার খুব উৎসাহ ছিল, কিন্তু আমি খুব একটা বেশি কিছু করতে পারিনি, কারণ সেখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজ তেলেগু,
এবং আমার তেলেগুর ভাষায় যেহেতু একদমই কোনো দখল ছিল না, আমি পড়ানোর দিকে যেতে পারি, অন্যান্য রকম কিছু ভলান্টারি সামান্য কিছু আমি কন্ট্রিবিউট করতাম। তুমি এই ভাষার ব্যারিয়ারটা কি করে ক্রস করলে? তুমিও তো যে ভাষায় তুমি শিক্ষিত সেই ভাষার বাইরের অঞ্চলে গিয়ে কাজ করেছো, তাই না? তো সেই সম্বন্ধে একটু বলো আমাদের। তো টিচ ফর ইন্ডিয়া যে মডেলটা সেটা হচ্ছে যে এরা লাইক আমরা অ্যাজ এ টিচার যারা ফেলো সিলেক্ট হয় প্রতি বছর প্রায় 17 থেকে 18,000 অ্যাপ্লিকেশন আসে, তার মধ্যে 500 550 এরা সিলেক্ট করে। তো তাদেরকে অ্যাজ এ টিচার ফুল টাইম এরা প্লেস করে। তো মানে এটা ভলেন্টারি বা পার্ট টাইম নয়, এটা ফুল টাইম। লাইক আমি ওই টাইমে আর কোনো চাকরি বা অন্য কোনো পড়াশুনো করা যায় না বা করা যাবে না। তো আমি টিচ ফর ইন্ডিয়াতে আমার প্রথম প্রেফারেন্স ছিল দিল্লি। আমি দিল্লিতে প্লেস হতে চেয়েছিলাম, তাও আমার ফাইনালি পুনাতে প্লেস হয়েছিল। যে ভাষার ব্যারিয়ারটা সবচেয়ে প্রথম, এক তো মানে এগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, যে স্কুলগুলো আমি পড়াই, তো বাচ্চাদের সাথে সেরকম খুব একটা মুশকিল হতো না কনভারসেশন করতে। ওরা হিন্দি ইংলিশ দুটোই জানে। আর মহারাষ্ট্রতে যখন আমি ছিলাম, হ্যাঁ, প্রথম দিকে পেরেন্টসদের, কেন কি আমরা কমিউনিটিতে যেতাম, আমরা এদের সাথে ওদের বাড়িতে যেতাম, পেরেন্টসদের সাথে কথা বলতাম। প্রথম দিকটা একটু অসুবিধা হয়েছিল ৩-৪ মাস। তারপরে আর অসুবিধা হয়নি, কেন কি বাচ্চারাও থাকতো, কখনো কখনো ওরা ট্রান্সলেট করে দিত। তো ৩-৪ মাসের মধ্যে মারাঠি পুরোপুরি বুঝতে পারতাম। হয়তো বলতে এখনো হয়তো পারি না পুরোটা, তো বুঝতে আর পড়তে পারতাম। তো সেইভাবে কোনো ভাষার প্রবলেম হয়নি। আর আমার যারা বন্ধুরা যারা নর্থ বা ইস্ট ইন্ডিয়া থেকে, যেমন টিচ ফর ইন্ডিয়া এখন ৮টা শহরে আছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর আর চেন্নাইতেও আছে। তো ওরাও যখন সাউদার্ন স্টেটে গেছিল, যেখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা আরেকটু বেশি, অতটা ইম্প্যাক্ট করে না, কেন কি যেহেতু স্কুলগুলো ইংলিশ মিডিয়াম। তো বাচ্চাদের সাথে কনস্ট্যান্টলি কনভারসেশনটা ইংলিশে হয়। আর যদি কমিউনিটিতে ইন্টারাক্ট করতে হয়, তখন বাচ্চারাই হেল্প করে, বা ওই একটু ব্রোকেন ইংলিশ, ব্রোকেন হিন্দি দিয়ে ওটা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে নিই সুযোগে শিক্ষকতা সম্পর্কেই। যেটুকু আমরা জানি যে কোনো সরকারি স্কুলে বা প্রথাগত স্কুলে পড়াতে গেলে তোমার ডিগ্রি ছাড়াও শিক্ষকতার কিছু ট্রেনিং লাগে, যেগুলো বিএড ডিগ্রি বা বিটিডি এগুলো বলে। তো তোমাদের কি সেরকম কোনো ট্রেনিং এর থ্রুতে যেতে হয়েছিল? হ্যাঁ, তো টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপ যেটা শুরু হয়, মানে সিলেকশন হয়ে যায়, তারপরে একটা ৫ সপ্তাহের একটা ট্রেনিং হয়, যেটা পুনেতে হয় সবাইকার। মানে যত ফেলো ইন্ডিয়াতে সিলেক্ট হয়, সেটা ৫ সপ্তাহের একটা ট্রেনিং হয়, যেখানে টিচিং এর বেসিক জিনিসগুলো বোঝানো হয়। লেসন প্ল্যানিং কিভাবে করতে হয়, কারিকুলাম কি, অ্যাসেসমেন্ট কিভাবে ডিজাইন করতে হয়। আর এটা রেসিডেন্সিয়াল, মানে আমরা পুরো ৫ সপ্তাহ ওখানেই ছিলাম। সো ওখানে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ট্রেনিং হতো। মানে আমরা বিকেল দিকে কিছু সেশন করতাম, আর সকালে অ্যাকচুয়ালি একটা স্কুলে গিয়ে পড়াতাম। আর ওখানে আমাদের প্রোগ্রাম ম্যানেজার ছিল, যারা আমাদের ক্লাসরুমগুলোকে অবজার্ভ করতো, যারা ফিডব্যাক দিত, আর কন্টিনিউয়াসলি বলতো যে কিভাবে পড়াতে হয়। ওই ৫ সপ্তাহ ট্রেনিং এর পরে আমরা নিজের স্কুলে যাই। আর যখন আমরা নিজের স্কুলে যাই, তখন প্রতি ১০ থেকে ১২ জন ফেলোর পিছনে একজন প্রোগ্রাম ম্যানেজার। সেই প্রোগ্রাম ম্যানেজার এক্সপেরিয়েন্স, তার হয়তো ডিগ্রি আছে বা কিছু আছে। তার কাজ ছিল এই ১০-১২ জনের ডেভেলপমেন্ট। তো রেগুলারলি আমাদের স্কুলে আসা, আমাদের ক্লাসরুম অবজার্ভ করা, আমাদেরকে ট্রেনিং দেয়া হয়তো বিকেলের দিকে বা স্যাটারডে সানডেতে, যে কোনো একটা পার্টিকুলার পেডাগজিক্যাল এলিমেন্টকে কিভাবে আরো এক্সপ্লোর করতে হয়। তো ট্রেনিংটা আর প্রোগ্রামটা খুবই রিগারাস। তো মানে কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট হচ্ছে মানে একটা ইউএসপি টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপের প্রোগ্রাম ম্যানেজারের থ্রু আর অর্গানাইজেশনের থ্রু। আমার একটা প্রশ্ন আছে, এই টিচ ফর ইন্ডিয়া থ্রু দিয়ে যে পড়ানো যে এডুকেশন সিস্টেমটা, ওটা তো একটা ইটসেলফ একটা এডুকেশন সিস্টেম। তো সেইটা আমাদের কনভেনশনাল এডুকেশন সিস্টেম থেকে ঠিক কোথায় আলাদা? তো এটা কনভেনশনাল এডুকেশন সিস্টেম থেকে আলাদা না। আমি একটু টিচ ফর ইন্ডিয়ার মডেলটা বলে দিই। তো টিচ ফর ইন্ডিয়া কি হয়, স্কুলস যেগুলো লোকাল গভর্নমেন্ট স্কুলস বা আরেক ধরনের স্কুল হয়, যেগুলোকে অ্যাফোর্ডেবল প্রাইভেট স্কুল বলা হয়, মানে খুবই লো ফিজ এগুলো, মানে মাসে ২০০ টাকা ১০০ টাকা এরকম। তো এই স্কুলগুলোর সাথে টিচ ফর ইন্ডিয়া কন্ট্রাক্ট বানায় আর বলে যে তোমাদের এই স্কুলে আমি এতজন ফেলো পাঠাবো। তো কোন স্কুলে ৪ জন, কোন স্কুলে ৫ জন, কোন স্কুলে ৬ জন। আর তখন এই ফেলোরা ওই স্কুলের রেগুলার টিচার হয়। তো স্যালারি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা টিচ ফর ইন্ডিয়া থেকেই হয়। তো আমরা ওই স্কুলেরই শিডিউল ফলো করি। যেমন আমি যে স্কুলে ছিলাম, আমি 8, 9, 10 আমাদের স্কুলটা সকাল ৮টা থেকে ৪টে পর্যন্ত ছিল। তো আমি সকাল ৮টা থেকে ৪টে পর্যন্ত স্কুলে থাকতাম। আমার ১ সপ্তাহে প্রায় ৩৫ থেকে ৪০টা ক্লাস হতো। তো আমি সেগুলো পড়াতাম। তো যা ওই স্কুলের রিকোয়ারমেন্ট আমি সব করব। এবার ওই স্কুলটা যদি একটা ট্র্যাডিশনাল স্কুল, তাহলে ট্র্যাডিশনাল টিচার আমি। ওই স্কুলটা যদি একটু আনকনভেনশনাল, তাহলে আমি সেভাবে আনকনভেনশনাল টিচার। তাও আমাদের মেইন পার্ট ছিল যে আমরা ওই স্কুলের পার্ট ছিলাম, আর ওখানে আমরা পড়াতাম একটা সাবজেক্ট। সিনিয়র ক্লাসেসে জেনারেলি একটা সাবজেক্ট, মিডল স্কুল বা জুনিয়রে ২ থেকে ৩টে সাবজেক্ট। এখানে সোমশুভ্র, আমার একটা প্রশ্ন রয়েছে। ইনফ্যাক্ট আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাইছি।
যে তুমি যে এনজিওর সাথে কাজ করছো সেটা তো একটু জব থেকে আলাদা। হ্যাঁ, তুমি প্রথমেই বলেছিলে যে নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে এই এনজিও জয়েন করা। তো ইনফ্যাক্ট একটা টিচার হিসাবে মানে সবচেয়ে ভালো লাগে যখন নিজেদের স্টুডেন্টসদের তুমি এস্টাবলিশ হতে দেখো, তাই না? তো তুমি বেশ কয়েক বছর ধরেই টিচ ফর ইন্ডিয়া বা যেসব অর্গানাইজেশনের সাথে কাজ করছো, তো তাদের যখন স্টুডেন্টসরা বাইরে যাচ্ছে বা কি হচ্ছে তার একটা যদি স্ট্যাটিস্টিক্স দিতে পারো, হ্যাঁ, এবং সেটার সাথে যদি কনভেনশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যখন স্টুডেন্টসরা বেরোচ্ছে তার একটা কম্পারেটিভ স্টাডি কিছু বলতে পারো। কারণ আমি যেটা বুঝতে পারছি তোমাদের বিহাইন্ড দ্য সিন তোমাদের বিশাল একটা ম্যানেজমেন্ট টিম রয়েছে, তারা সবসময় এরকম স্টাডিজ করে থাকে। সো ডেফিনেটলি আমাদের আমি আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের কথা বলি, তো আকাঙ্ক্ষা ফাউন্ডেশনটা একটু ডিফারেন্ট টিচ ফর ইন্ডিয়া থেকে। যেমন আকাঙ্ক্ষা ফাউন্ডেশন পুরোপুরি স্কুলস চালায়, যেমন আমি বললাম যে আমরা স্কুলটাকে টেক ওভার করি। এবার ওখানে জুনিয়র কেজি থেকে 10 পর্যন্ত আমাদের স্কুল হয়, তো আমরা বাচ্চাদের জুনিয়র কেজিতে নিই, তারপরে 12 বছর ওরা আমাদের সাথে থাকে, আর তারপরে 10-এ ওরা গ্রাজুয়েট করে। গ্রাজুয়েশনের পরেও আমরা ওদের সাপোর্ট দিই স্কলারশিপদের থ্রু, মেন্টরিং এর থ্রু। আমাদের একটা অ্যালামনাই ডিভিশন আছে। তো আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স বলি, আমাদের কাছে এখন প্রায় 14,000 চিলড্রেন অ্যাক্রস গ্রেড জুনিয়র কেজি থেকে 10। আমাদের যে পাস পার্সেন্টেজ 10th যে পাস পার্সেন্টেজ সেটা ক্লোজ টু 100, মানে 99.9 সামথিং হয় বা 98 পয়েন্ট সামথিং হয়, যেটা স্টেটের থেকে বেশি, যেটা স্টেট অ্যাভারেজ, মানে যেগুলো অন্য গভর্নমেন্ট স্কুল সেগুলো 80 বা 85% হয়, সেখান থেকে বেশি। আমাদের যে নাম্বার অফ স্টুডেন্টস টপ ডেসাইলে থাকে, মানে যারা 85%-এর উপরে বা যে 80%-এর উপরে, সেই প্রপোর্শনটাও সিগনিফিকেন্টলি হায়ার। আমাদের অর্গানাইজেশন রিসেন্টলি একটা স্টাডি করেছিল যে দেখতে কি লাইফ আউটকামস কিভাবে চেঞ্জ হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে যে পার্সেন্টেজ অফ বাচ্চা আমাদের স্কুল থেকে, মানে আকাঙ্ক্ষা স্কুল থেকে বেরিয়ে 12th করছে বা গ্রাজুয়েশন করছে, সেটা সিগনিফিকেন্টলি হায়ার কম্পেয়ার টু নর্মাল যে গভর্নমেন্ট স্কুলস থেকে বাচ্চারা বেরোয়। যেমন আমাদের এখানে গ্রাজুয়েশনের পার্সেন্টেজ প্রায় 77%, মানে যে বাচ্চারা বেরোচ্ছে 77% নর্মাল ডিগ্রি কলেজে এনরোল করছে। সেখানে ন্যাশনাল অ্যাভারেজ বোধহয় 43 না 44%। আমি হয়তো পার্সেন্টেজটা 1-2% ভুল করতে পারি, বাট ওইটা অলমোস্ট ওটা অ্যাভারেজ। সিমিলারলি এটাও দেখা যাচ্ছে যে আমাদের যারা অ্যালামনাই তারা এখন ধীরে ধীরে চাকরির ইয়েতে যাচ্ছে, মানে তারা 3-4 বছর হয়ে গেছে এখন চাকরিতে। তো যে অ্যাভারেজ যে স্যালারি ওরা যেটা পাচ্ছে বা যেখানে যে ক্যারিয়ার অপশনস ওরা চুজ করছে, সেইটা কনভেনশনাল গভর্নমেন্ট স্কুল থেকে ফান্ডামেন্টালি বেটার। তো ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে, যে ইম্প্যাক্টটা কোয়ালিটি এডুকেশনের থ্রু দিয়ে হচ্ছে। আর আমি যদি ইন্ডিভিজুয়াল অ্যানেকডোটাল স্টোরি বলি, তাহলে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এখন স্কলারশিপে ইউএস বা ইউকে তে পড়ছে, আইআইটিস এ আছে, এনআইটিস এ আছে। ডক্টর রিসেন্টলি আমাদের একজন এখানে আমাদের প্রথম দিকের যে স্কুলগুলো ছিল সেখান থেকে গ্রাজুয়েট হয়েছে, রিসেন্টলি এমবিবিএস পাস করলো। তো যে লাইফ অপরচুনিটি গুলো ওদের ফ্যামিলি বা ওই স্টুডেন্টদের ফ্যামিলিদের কাছে কখনো রিয়ালিটি ছিল না, সেইটা এই অর্গানাইজেশন গুলো একটা রিয়ালিটির মধ্যে বানিয়ে দেয়। তো ডেফিনেটলি একটা ডিফারেন্স আছে ইন টার্মস অফ মেট্রিক্স অ্যান্ড ইন টার্মস অফ কোয়ালিটি। সৌশুভ, তুমি এখন যে পজিশনে রয়েছো সেখানে পড়ানোর অংশ কতটা আর অ্যাডমিনিস্ট্রেশনের অংশ কতটা তোমার আমার দৈনন্দিন এখন কাজের মধ্যে? পড়ানোর অংশ একদমই নেই, কেন কি আমি এখন এই সিটিটাকে হেড করছি অ্যাজ এ ডিরেক্টর অফ স্কুলস। তো আমার লিডারশিপ টিম যারা আছে, মানে যদি আমি বোঝাতে যাই সেভাবে, আমাদের যারা প্রিন্সিপাল আছে আমি তাদের ম্যানেজ করি, যারা স্কুল প্রিন্সিপাল আছে তাদেরকে ম্যানেজ করি। তো আমার এখানে 6টা স্কুলে 6জন প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালস আছে, কোচ আছে। আমার পুরো টিমটা প্রায় এখানে 120 জনের। তো আমার মেইনলি কাজ হচ্ছে এখন অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্টের সাথে লিয়াজন করা, ফান্ড রেজিং, অপারেশনস দেখা, তারপরে আমার যে টিম তাদের কোচিং আর ডেভেলপমেন্ট এইটা। তো পড়ানোর পার্টটা এখন নেই, এখন প্রায় নেই। এখন মেইনলি অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস এইটার দিকে। আচ্ছা, তো এই মাঝে এই যে মাঝে এখন মাঝে কখনো ক্লাসে ঢুকে যাই, তাও মানে সেটা হয়তো খুবই অকেশনাল, কখনো সাবস্টিটিউশন বা কিছু, তো রেগুলার নয়। আচ্ছা, আচ্ছা, বাট এই শিক্ষকতার বা পড়ানোর যে প্যাশন, তার থেকে এখন একটা সম্পূর্ণ ডিফারেন্ট রোল অ্যাডমিনিস্ট্রেটরের। সেক্ষেত্রে তো মোটিভেশনটা একটু অন্যরকম লাগে না? তুমি যদি একটা অ্যাডমিনিস্ট্রেটর হতে চাও তার জন্য যা মোটিভেশন লাগে, আর একজন যদি শিক্ষক হতে চাও তার জন্য যা মোটিভেশন লাগে, সেটা তো খানিকটা আলাদা। তো সেই শিফটটা এলো কি করে, না সেটা অর্গানিক্যালি এসছে? সো আমার মনে হয় টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপ যেটা করে, মানে ওদের ডেফিনেটলি অ্যাজ এ
টিচিং ফেলো আমরা ওখানে ঢুকি ক্লাসে, তাও যে আইডিয়াটা, ফেলোশিপের যে আইডিয়াটা, ওটা হয় যে একটা খুব ইমপ্লিমেন্টেশন বা গ্রাউন্ড লেভেলে বোঝানো যে এডুকেশন সিস্টেমটা কোথায় ফল্টার করছে। যেমন আমি অ্যাজ এ সিভিলিয়ান, যখন আমি লেম্যান, মানে যদি লেম্যান আমি বলি, আমি যখন বাইরে ছিলাম এডুকেশন সিস্টেমে, তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে, আচ্ছা এডুকেশন সিস্টেমে কি প্রবলেম, আমার প্রথম জিনিসটা যে আমি বলবো যে আরে গভর্নমেন্ট স্কুলের ইনফ্রাস্ট্রাকচার খারাপ, আর গভর্নমেন্ট স্কুলের টিচাররা মোটিভেটেড নয়, তাই জন্য আমাদের গভর্নমেন্ট স্কুলের মানে প্রবলেম এরকম। আমি যখন স্কুলে ঢুকলাম, আমি যখন গভর্নমেন্ট সিস্টেমে এলাম, এই দুটো যে পারসেপশন ছিল ওটা টোটালি ব্রেক হয়ে গেল। ইনফ্রাস্ট্রাকচার একটা, আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার একটা সার্টেন লেভেল পর্যন্ত দরকারি, তারপরে আর এটা ম্যাটার করে না। আমাদের যে স্কুল যেখানে আমরা পড়াই, তাদের ইনফ্রাস্ট্রাকচার মানে যথেষ্ট কোয়েশ্চেনেবল, তাও সেখান থেকেও ভালো আউটকাম হচ্ছে। হ্যাঁ, আমরা গভর্নমেন্টকে পুশ করছি কনস্ট্যান্টলি যে আপনি এটা বানিয়ে দিন, একটা প্লেগ্রাউন্ড দিন, একটা টয়লেট দিন, জলের কানেকশন দিয়ে দিন, তাও সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত ম্যাটার করছে। গভর্নমেন্ট টিচারদের মোটিভেশনকে নিয়ে কোয়েশ্চেন করাটা খুব ইজি, তাও যদি ক্লোজলি দেখা যায় যে একটা গভর্নমেন্ট টিচার কি কি করছে, পড়ানো ছাড়া 80% টাইম তো পড়ানো ছাড়া চলে যাচ্ছে। ইলেকশনে ওদের ডিউটি আছে, ওরা স্বচ্ছ সার্ভেক্ষণ যখন হয় তখন লোকেদের বাড়ি বাড়িতে গিয়ে টয়লেট চেক করতে হয়, যে কোনো ছোট থেকে বড় কাজ ওদের করতে হয়, সেখানে মোটিভেশনটা বানিয়ে রাখা খুব মুশকিল, তাও তারা পড়াচ্ছে। তো যেটা আমার মনে হয়, তো ওই মিথস গুলো আমার ব্রেক হলো। আর টিচ ফর ইন্ডিয়ার ফেলোশিপের মেন পারপাসটা হচ্ছে ওইটা, যে এডুকেশন সিস্টেমটাকে ক্লোজলি দেখো, দিয়ে ডিসাইড করো যে তুমি কি করতে চাও। আমার পড়াতে ভাল লাগতো, তো আমার ডেফিনেটলি আমার যে স্কিল সেট, বা আমি ভাবতাম যে একটা অর্গানাইজেশনের একটা বড় লেভেলে যদি একটা ইম্প্যাক্ট করা যায়, যে একটা ক্লাসরুম থেকে যদি আমি একটা স্কুলকে কি করে ইম্প্যাক্ট করবো, একটা স্কুল ছেড়ে আমি যদি 5-6টা স্কুলকে একসাথে কি করে ইম্প্যাক্ট করবো, তো সেই ভিশনটা সবসময় ছিল। আর সেখান থেকেই ক্যারিয়ার ট্রাজেক্টরিটা হয় যে ঠিক আছে, একটা ক্লাসরুমে বা 3টে ক্লাসরুমে আমি পড়ালাম 2 বছর, 2.5 বছর, এবারে আমি দেখি যে কি করে একটা পুরো স্কুলকে বা 6টা পুরো স্কুলকে বা 10টা পুরো স্কুলকে কিভাবে ইম্প্যাক্ট করবো। তো সেই মোটিভেশনটা ছিল বলে এখন আমার মনে হয় যে এখন যে পজিশনে আছি বা এখন যে কাজটা করছি সেটা সম্ভব হচ্ছে। সোমাল, তুমি কি কিছু কন্ট্রিবিউট করতে চাও আলোচনাতে? না, সৈকত কিছু বলবি? হ্যাঁ, আমি একটা কোশ্চেন রেজ করতে চাইছিলাম যে তোমরা বললে যে অলরেডি তোমরা 8টা স্টেটে বিলং করছো, টিচ তাই ফর তো? ইন্ডিয়া 8টা সিটিতে আছে, টিচ ফর ইন্ডিয়া 8টা শহরে আছে। তো আমি দেখতে পাচ্ছি, আমি যেহেতু বিহারের একটা কলেজে, অত্যন্ত মানে এটা বলবো একটু শহরে এলাকা, কিন্তু তাও এখানকার ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার তুমি যদি বলো বিহারে, তাহলে ওখানে দেখবে যথেষ্ট পুয়ার মানে এডুকেশন সেক্টরে। তো এইসব যেসব পিছিয়ে পড়া রাজ্যগুলো রয়েছে, তো সেগুলোতে তোমরা এই এক্সপানশনের কি চিন্তা ভাবনা রয়েছে, বা এখানকার কোনো স্কুল কলেজ যদি তোমাদের সাথে কানেক্টেড হতে চায়, তাহলে তাদের কি করতে হবে? কারেক্ট। তো টিচ ফর ইন্ডিয়া প্রেজেন্টলি যে 8টা শহরে আছে, সেই 8টাই মেট্রোপলিটন শহর। তো দিল্লি, মুম্বাই, পুনে, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা, এইগুলোতে আছে। তো টিচ ফর ইন্ডিয়ার যে মডেলটা হচ্ছে, সেটা দু ধরনের মডেল আছে। একটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার মডেল। ডাইরেক্ট ইম্প্যাক্ট মানে ফেলোজদেরকে নিচ্ছে, তারপরে স্কুলে ক্লাসরুমে প্লেস করছে, আর ডেফিনেটলি এক্সপেকটেশন এটাই যে ওই স্টুডেন্টদের আউটকামটা চেঞ্জ হবে। আর টিচ ফর ইন্ডিয়া যখন ফেলো মানে একটা স্টুডেন্টের ব্যাচকে নেয়, তখন কন্টিনিউয়াসলি 10 পর্যন্ত ইন্টারভেনশন দেয়। মানে আমি যেই 8-9 ব্যাচটাকে পড়াতাম, তারা যখন 7th ছিল অন্য ফেলো ছিল, তারা যখন 6th ছিল অন্য ফেলো ছিল, তারা যখন 5th, 4th, 3rd, 2nd ছিল অন্য ফেলো ছিল। তো ওই ব্যাচটা কনস্ট্যান্টলি টিচ ফর ইন্ডিয়া যে ইন্টারভেনশনটা থাকে সেটা পেয়ে আসে। তো এটা তো একটা ডাইরেক্ট মডেল, যেখানে আমরা ডাইরেক্ট স্কুলে যাই। আর মাল্টিপ্লায়ার মডেলটা হচ্ছে যেখানে টিচ ফর ইন্ডিয়ার অ্যালামনাই, মানে যারা ফেলোশিপটা ক্রস করে বা ফেলোশিপটাকে কমপ্লিট করে এসছে, তারা কিভাবে ইম্প্যাক্ট করছে। আর টিচ ফর ইন্ডিয়ার মানে আজকে আমি কনফিডেন্টলি এটা বলতে পারি যে ইন্ডিয়ার যে কোনো এডুকেশন ইনস্টিটিউট যারা এডুকেশনের সাথে রিমোটলি কিছু করছে, তাতে অ্যাটলিস্ট 1জন কি 2জন টিচ ফর ইন্ডিয়ার হবে, ডেফিনেটলি হবে। তো তারা এবার দেশের বিভিন্ন জায়গায় আছে। তো যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিহারেই মুসাহার যে কমিউনিটিটা, তাদের সাথে টিচ ফর ইন্ডিয়ার একজন অ্যালামনাই কাজ করছে। সেরকম ভাবে বিহারে আমাদের বিহার থেকে ভাগলপুর থেকে একজন টিচার ছিল, যে ওখানে অনেকগুলো স্কুলে পড়ায়। সে লেবাননে গিয়ে প্যালেস্টাইনে গিয়ে পড়িয়ে এসছে, সে এখন হার্ভার্ড যাচ্ছে রিসেন্টলি কিছু করতে। তারপরে দেশের বিভিন্ন যে গ্রাম শহর, ইনফ্যাক্ট আপ টু নর্থ ইস্ট পর্যন্ত অর্গানাইজেশনস আছে যেগুলো টিচ ফর ইন্ডিয়া অ্যালামনাই আইদার রান করছে বা ম্যানেজ করছে। তো ওই মাল্টিপ্লায়ার এফেক্টের থ্রু দিয়ে টিচ ফর ইন্ডিয়া চেষ্টা করছে যে গোটা কান্ট্রিতে পৌঁছানোর।
ডাইরেক্ট ইন্টারভেনশন সবসময় সব জায়গায় পসিবল হয় না, তার বিভিন্ন রিজন আছে। ডেফিনেটলি একটা হচ্ছে ট্যালেন্ট, মানে যে ধরনের সিলেকশন প্রসেস টিচ ফর ইন্ডিয়া, সেখানে সেই যেমন আমি এক্সাম্পল দিলাম, প্রায় 18,000 অ্যাপ্লিকেশন থেকে প্রায় 500-600 সিলেক্ট হয়। তো 7% হচ্ছে অ্যাপ্রক্সিমেট সিলেকশন রেট, 7 অ্যারাউন্ড ওই পার্সেন্ট। তো সেই ট্যালেন্টটাকে ম্যানেজ করা, সেভাবে ফান্ডিং ম্যানেজ করা, সবসময় এক্সপ্যানশন পসিবল হয় না। তাও টিচ ফর ইন্ডিয়া এখন ধীরে ধীরে দেখছে যে টিয়ার 2 সিটিজে কি করে যাবে। কলকাতা হচ্ছে রিসেন্ট সবচেয়ে নতুন সিটি, আমার মনে হয় 2-3 বছরই হয়েছে কলকাতা শুরু হয়েছে। তো এরপরে হয়তো যে টিয়ার 2 সিটিগুলো যেমন নাগপুর হয়ে গেল, জয়পুর, ইন্দোর, তো এখানেও এক্সপ্যানশনের প্ল্যান আছে। সেগুলো এখনো মানে আমি অতটা ক্লিয়ার নই যে কিভাবে হবে, বাট হয়তো আগামী বছরে আমরা দেখতে পাবো যে ওই শহরগুলোতেও টিচ ফর ইন্ডিয়া নিজেদের অপারেশন শুরু করেছে। আমার প্রশ্ন করাটার একটাই উদ্দেশ্য ছিল যে তুমি যে সোশ্যাল ইম্প্যাক্টের কথা বলছো, সেটা আমার মনে হয় যে রুরাল এরিয়াতে অনেক বেশি প্রয়োজন মেট্রো সিটিজ তুলনায়। হ্যাঁ, এটা তুমি এগ্রি করবে তো। আর তুমি যে সেকেন্ডারি মডেলটার কথা বললে, যেটা অ্যালুমনাইদের থ্রুতে হচ্ছে, সেটা তো বাস্তবায়িত হতে এখনো সময় লাগবে। কারণ টিচ ফর ইন্ডিয়া তুমি বললে রিসেন্টলি এখন স্টুডেন্টসরা গ্র্যাজুয়েট করছে, কেউ কেউ এমবিবিএস হচ্ছে। তোমাদের অ্যালুমনাই বেস যেটা, হ্যাঁ, যারা ফান্ড করতে পারবে বা যারা এই লেভেলে আসতে পারবে, হ্যাঁ, সেটা এখনো হতে আমার মনে হচ্ছে কিছু বছর দরকার রয়েছে। তো তোমাদের এক্সপানশন প্ল্যানটা মানে কি রয়েছে? তুমি টায়ার 2 বললে, টায়ার 3 টাইপ সিটি গুলোর দিকেও যদি তোমরা নজর দাও না, তো টিচ ফর ইন্ডিয়ার অ্যালামনাই যারা, তারা আমি ফেলোজদের কথা বলছি, বাচ্চাদের নয়। যেটা আমি বললাম যে ডক্টর, সেটা হচ্ছে আচ্ছা যারা আচ্ছা আকাঙ্ক্ষী আচ্ছা 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 আচ্ছা। অ্যালামনাই যারা আছে, মানে যারা ফেলোশিপটা কমপ্লিট করে। যেমন এখনো পর্যন্ত আমার মনে হয় প্রায় কিছু না হলেও 4 থেকে 4,500 টিচ ফর ইন্ডিয়া অ্যালামনাই আছে যারা ফেলোশিপটা কমপ্লিট করেছে। এবার তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আছে। যেমন আমি এক্সাম্পল দিতে চাই, নর্থ ইস্টে একটা অর্গানাইজেশন আছে সানবার্ড ট্রাস্ট বলে। তাদের মিশন হচ্ছে পিস থ্রু এডুকেশন। তো নর্থ ইস্টে যে ডিস্টার্বড এরিয়া, এক্সট্রিমলি ডিস্টার্বড এরিয়া, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে, ওরা ওখানে স্কুল চালায়, প্রপার রেসিডেন্সিয়াল স্কুল ওখানে গ্রামের সাহায্যে। তো এই অর্গানাইজেশনের কিছু কি মেম্বার্স টিচ ফর ইন্ডিয়ার ফেলো ছিল কখনো আগে। তো ওদের যে চিফ অপারেটিং অফিসার, সে টিচ ফর ইন্ডিয়ার, একজন ট্রাস্টি টিচ ফর ইন্ডিয়ার। তো ওইভাবে আমি সেকেন্ডারি ইম্প্যাক্টটা বলছি যে যারা ফেলোজ বেরিয়ে গেছে, যারা না এবার জানে এডুকেশন সিস্টেমের ব্যাপারে, তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন টিয়ার 2 সিটি, ইভেন রুরাল এরিয়াজেও আছে অ্যাক্রস দ্য কান্ট্রি। মানে আমি জানি তেলেঙ্গানার রুরাল এরিয়া প্রজেক্ট হচ্ছে, বিহারের রুরাল এরিয়া প্রজেক্ট আছে, বাস্তারে একটা ন্যাক্সলাইট এরিয়াতে একজন টিচ ফর ইন্ডিয়ান অ্যালাম স্কুল চালাচ্ছে। সিমিলারলি মহারাষ্ট্রতে পারবানি বলে একটা জায়গা আছে, সেখানে রুরাল এরিয়া, সেখানে চালাচ্ছে। হরিয়ানাতে, গুজরাতে আছে। তো এইভাবে একটা মাল্টিপ্লায়ার মডেলের থ্রু দিয়ে টিচ ফর ইন্ডিয়া চলছে। তো সেটা হচ্ছে ওদের ওদের অ্যালামনাই থ্রু, মানে যারা ফেলোশিপটা কমপ্লিট করে ফেলেছে। আমি একটু অন্য আঙ্গিকে যাই এবার। শমশেরবাবু, মানে এখন অবধি আমরা যে পার্টটা ডিসকাস করলাম, সেগুলো সবই যখন সবকিছু ঠিক ঠিক চলছে, তোমার পড়াতে ভালো লাগছে, তুমি পড়ানোর সুযোগ পাচ্ছ, তোমার অর্গানাইজেশন করার মোটিভেশন আছে, অর্গানাইজেশন করার সুযোগ পাচ্ছ, এটসেট্রা। কিন্তু আমি শিওর যে তোমার পার্সোনাল জার্নিটা নিশ্চয়ই স্মুথ ছিল না, মানে কোথাও না কোথাও নিশ্চয়ই প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তো ব্যক্তিগতভাবে যখন তুমি একজন কর্পোরেট থেকে একজন শিক্ষক হলে, সেই সময় তোমার কি কি ডিফিকাল্টি এসছে, এবং এখন যখন তুমি এত বছর এই পুরো ইকোসিস্টেমের সঙ্গে জড়িত, এখন তোমার ডে টু ডে লাইফে কি ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়? ডেফিনেটলি, আই মিন এই সেক্টরটা কখনোই ইজি নয়। আর আমার আমার মনে হয় যেখানে একটা ইন্ডিয়ান সোসাইটিতে, যেখানে পেরেন্টস বা পিয়ার্সদের এত ইনফ্লুয়েন্স থাকে যে মানে আমরা কি করছি বা কি না করছি, সেখানে এই সেক্টরটাকে জাস্টিফাই করা খুব মুশকিল। কেন কি, একটা বটম লাইন যেটা আছে যে এই সেক্টরে যে কম্পেনসেশন বা যে রিসোর্স কম্পোনেন্টটা আমি বলছিলাম আগে, যে ইন্টেলেকচুয়াল রিসোর্স আর সোশ্যাল কম্পোনেন্টটা, এখানে রিসোর্স কম্পোনেন্টটা কম্পারেটিভলি কম, সেটা মানে অ্যাকসেপ্টেড। তো সেইখানে এবার এই ক্যারিয়ার চয়েসটা যদি কেউ নেয়, বা তার বাড়ি থেকে বা তার পিয়ার্স থেকে যে ডেফিনেটলি একটা স্ট্রাগল আসবে, তারপর তার নিজেরও স্ট্রাগল হতে পারে। ধরে নাও আমি একটা খুব এলিট কলেজ থেকে পাস করেছি, যেখানে আমার উপরে হাজারো স্টুডেন্ট লোন আছে, সেখানে হঠাৎ করে আমি একটা লো পেইং জব নেওয়াটা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তো আমার যে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, যে বাড়ি থেকে ডেফিনেটলি ইয়ে ছিল, মানে খুব একটা অ্যাকসেপ্টেন্স ছিল না, যে না হঠাৎ করে এটা কেন, ভালো কলেজে আছো, ভালো চাকরি করছো, হঠাৎ করে এই সেক্টরে কেন, এই সেক্টরে গেলে কি হবে, টোটাল ক্যারিয়ার চেঞ্জ করে দিচ্ছ, আগে কি করে হবে, হ্যাঁ না। তো এইসবগুলো থাকে।
জেনারেল সোসাইটিতে যে একটা অ্যাকসেপ্টেন্স, যে এখনো কনভেনশনাল ইন্ডিয়ান সোসাইটিতে যে সোশ্যাল ওয়ার্ক করে মানে আচ্ছা হ্যাঁ কুর্তা পরে ঝোলা নিয়ে যে সোশ্যাল ওয়ার্ক করছে, তো সেই সেই ইমেজটা আর নেই। মানে ভেতরে এখন সেই আমাদের অর্গানাইজেশন গুলো প্রফেশনালি ম্যানেজড, এক্সট্রিমলি প্রফেশনালি ম্যানেজ। তা ওই পারসেপশনটা চেঞ্জ করা খুব মুশকিল। আর যারা ইন্ডিভিজুয়ালস যারা এখানে এই ক্যারিয়ারটা বানাতে চাইছে, এটা একটা আপহিল টাস্ক। মানে নিজের মানে ফ্যামিলি সাপোর্টিভ হলে ডেফিনেটলি খুব ভালো, তার থেকে ভালো কিছু নয়। তো আমার মনে হয় যে যারাই এই সেক্টরে আসতে চায়, একটা রিয়েলিস্টিক আইডিয়া নিয়ে আসাটা খুব ভালো, যে কি ধরনের কম্পেনসেশন, কি ধরনের স্যালারি, কি ধরনের ওয়ার্ক এনভায়রনমেন্ট। এখানে যেমন যেমন কর্পোরেটে হয়, এখানেও কিন্তু কাজের টাইমিং এর সেরকম কিছু ইয়ে নেই। যেহেতু লাইক আমরা স্কুলের টাইমিং একটা ফিক্স, তো কিছু না কিছু ভাবে মানে কাজের টাইমিং 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে যায়। কি ধরনের স্যালারি এখানে আছে, কি ধরনের ক্যারিয়ার প্রোগ্রেশন হতে পারে, অর্গানাইজেশন কত বড়, অন্য কি অর্গানাইজেশন আছে, সেই ইনফরমেশন গুলো নিয়ে যদি কেউ এই সেক্টরে ঢুকতে চায় তাহলে বেস্ট। না হলে মানে যদি সেগুলো আইডিয়া না থাকে আর হট করে কেউ চলে আসে এখানে, তারপরে বুঝতে পারে যে না এটা আমার জন্য সুটেবল নয়, তাহলে একটু স্ট্রাগল হতে পারে। তো আই থিঙ্ক যে যে দুটো স্ট্রাগল যদি আমি সবচেয়ে বড় বলতে পারি, একটা তো ডেফিনেটলি একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, যেটা কেন এই কাজটা করছো, আর এটা মানে প্রপার কাজ। মানে আমি এখনো কোয়েশ্চেন পাই যে আচ্ছা তুমি ভলেন্টিয়ার না তুমি ফুল টাইম এমপ্লয়ি। আর সেকেন্ডলি ডেফিনেটলি একটা রিসোর্সের ব্যাপার তো আছেই। ইন জেনারেল সবসময় আবারও একটা ট্যানজেনশিয়াল প্রশ্ন, যে তোমাদের তোমার নিজের ব্যক্তিগত অর্গানাইজেশন এবং ইন জেনারেল এই ফিল্ডটা, এখানে কি জেন্ডার বায়াসটা খুব প্রকট, না পুরুষ এবং মহিলা কর্মী সমান সমান? এখানে অ্যাকচুয়ালি উল্টো, এখানে জেন্ডার বায়াস সেরকম নেই। আর মহিলা মানে যেহেতু এডুকেশন, মহিলা কর্মচারীটা অনেক বেশি কম্পেয়ার টু, মানে আমি যদি আমার অর্গানাইজেশন এখন বলি, যে এক্সাক্ট ফিগার তো নেই, তাও মেল এমপ্লয়িজ 15% এর বেশি হবে না, 15। ইন্টারেস্টিং। ওকে। আর অবশ্যই এগুলো ডিফার করে, মানে সেক্টর টু সেক্টর এবার ডিফার করে। যেমন আমাদের একটা এডুকেশন অর্গানাইজেশনে ইমপ্লিমেন্টেশন, যে যে একটু পলিসি লেভেল অর্গানাইজেশন দিকে চলে যাবে, যেমন সেন্টার ফর সেন্ট্রাল স্কোয়ার ফাউন্ডেশন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা পলিসির দিকে কাজ করছে, সেখানে হয়তো আরো একটু ইকুইটেবল 30-70% এরকম। রুরাল এরিয়ায় যে অর্গানাইজেশন গুলো ইমপ্লিমেন্টেশন আছে, সেখানে হয়তো জেন্ডার বায়াসটা আবার উঠবে। সেগুলো ডিপেন্ড করছে অর্গানাইজেশনের কনটেক্সটটা কি, কোন জায়গায় কাজ করছে, আর কি ধরনের কাজটা করছে সেইভাবে। ইনফ্যাক্ট অন্তরিককে আমি এই প্রসঙ্গে বলবো, এই ব্যাপারে আমারও একটা মানে সন্দেহ ছিল, কিন্তু যখন বিহারে এলাম, বিহারের কলেজগুলোতে আমাদের যখন এনরোলমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তখন দেখতে পাচ্ছি কিন্তু মেয়েদের এনরোলমেন্টটা অনেকটা বেশি। তো তার পিছনের কারণটাও কিছু রয়েছে। তো গভর্নমেন্টের কিছু কিছু স্কিমস রয়েছে, যে মেয়েরা যদি ধরো ক্লাস 12 পাস করলো, তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিছু মনিটারি হেল্প পায়। তারপরে ধরো আন্ডার গ্রাজুয়েট পাস করলো, হ্যাঁ, এগুলো না গভর্নমেন্টের তরফ থেকে কিছু কিছু স্কিম রয়েছে। আর শহরের মানুষ এসব ব্যাপারে যতটা না অবগত, গ্রামের মানুষ আমার মনে হয় এসব ব্যাপারে অনেক বেশি অবগত হয়। আচ্ছা। তো এইসব উদ্দেশ্যে অনেক ক্ষেত্রেই মেয়েদের পার্টিসিপেশনটা অনেকটা বেশি থাকে। আচ্ছা সোমশুভ্র, আরেকটা প্রশ্ন তোমাকে আমি করতে চাইছি। তুমি বললে যে তোমাদের যে মডেলটা থাকে অনেক ক্ষেত্রে সেটা হয় হলো গিয়ে ধরো ধুঁকতে থাকা যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে তোমরা অ্যাকোয়ার করো, তাই না? তো সেগুলোকে আইডেন্টিফাই করো কি করে, আর সেগুলোকে রিভাইভটা কি করে করছো, মানে সেই সেম রিসোর্স নিয়ে, ঠিক আছে, এবং গভর্নমেন্ট ফান্ডিং নিয়ে সেটাকে রিভাইভও করছো। হ্যাঁ, অনেক এফিশিয়েন্ট মডেল এটা। তো এটা 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 তুমি একটু বলো আমাকে। নিশ্চয়ই। তো এগুলো মানে প্রথমটা আইডেন্টিফাই করো কি করে? হ্যাঁ, তো এখন যেটা হয়, তো আমি যেমন বলি আকাঙ্ক্ষার হিস্ট্রি যদি আমি বলি, তো আকাঙ্ক্ষা টিচ ফর ইন্ডিয়ার যে ফাউন্ডার, তিনি যে শাহিন মিস্ত্রি, তো তিনি যখন ইন্ডিয়ায় আসেন, তিনি প্রথমে আকাঙ্ক্ষা ফাউন্ডেশন শুরু করেন 1991-এ, প্রায় আজ থেকে 33 বছর তো হবে, হ্যাঁ 32-33 ইয়ার্স আগে। তখন আমাদের আফটার স্কুল সেন্টার্স ছিল, তখন আমরা স্কুল চালাতাম না। তো অ্যাক্রস মুম্বাই পুনে 60 আফটার স্কুল সেন্টার ছিল। তারপর ধীরে ধীরে আমরা স্কুলে আসি। তো যখন আমরা স্কুল শুরু করি, তখন আমরা ইন্ডিয়াতে এবং মহারাষ্ট্রতে অলরেডি এস্টাবলিশড। তো গভর্নমেন্টের সাথে এমওইউ করে শুরু করি। তো এখন যে প্রসেসটা হয় সেটা হয় যে কোনো গভর্নমেন্টের বিউরোক্র্যাট মানে আইএএস লেভেল বা ধরে নিন কেউ মেয়র, সে এই মডেলটা, তার এই মডেলটা পছন্দ, সে চায় যে তার শহরে এই মডেলটা আসুক। যেমন আমি নাগপুর বলছি, নাগপুরে যিনি তখন মেয়র ছিলেন বা তখন আইএএস অফিসার ছিলেন, অ্যারাউন্ড 2018-এ যিনি কমিশনার ছিলেন,
তিনি আমাদের মডেলটাকে দেখেছিলেন মুম্বাইতে, আর ওনার খুব পছন্দ ছিল। তো উনি যখন মিউনিসিপ্যাল কমিশনার হয়ে আসেন নাগপুরে, উনি বলেন যে আমাকে এই মডেলটা নাগপুরেও চাই। তো তখন এখানের যারা পলিটিক্যাল আর ব্যুরোক্রেটিক যে লিডারশিপ, তারা আমাদের পুনে স্কুলে আসে, দেখে। তারপরে আমাদের একটা ৩ জনের টিম আসে, তারা এখানে স্কুলস গুলোকে সার্ভে করে যে কোন কোন স্কুল বন্ধ। তারা ১০০টা স্কুলকে ওরকম সার্ভে করেছিল, সেইটার থেকে ৬টা সিলেক্ট করেছিল। কোভিড এর জন্য তারপরে আমাদের কন্ট্রাক্ট বানানোটা একটু ডিলে হয়ে গেছিল, আমরা ২ বছর প্রায় কিছু করতে পারিনি কোভিড এর জন্য। তারপর ২০২১ থেকে সবচেয়ে প্রথমে তো এখানে যে পলিটিক্যাল বডি তারা রেজলিউশন পাস করে, আর এগুলো খুব ফর্মাল প্রসেস হয়। রেজলিউশন পাস করার পরে আমরা কমিশনারের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করি, যেটা একটা ২০ বছরের এমওইউ। সেই এমওইউটাতে লেখা থাকে যে আমাদের রেসপন্সিবিলিটি কি কি আর গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কি কি। তো যে ইনফ্রাস্ট্রাকচারের যে পার্টটা, সেটা গভর্নমেন্ট রিভাইভ করে গভর্নমেন্টের ফান্ডতে, আর সেখানে আমরা পয়সা দিই না। তো গভর্নমেন্টই যে বিল্ডিং এর যা রিপেয়ার হয়, যদি এক্সট্রা কোনো রুম লাগে, তো আমরা যে বিল্ডিং গুলো নিয়েছিলাম সেই বিল্ডিং গুলো যেহেতু অনেক বছর ধরে আনইউজড, ওদের অবস্থা বেশ খারাপ ছিল। তো জলের ব্যবস্থা ছিল না, টয়লেট গুলো হয়তো খারাপ হয়ে গেছিল, লিকেজ হতো, ফ্লোরিং ছিল না, ওয়ালস গুলো হয়তো খারাপ হয়ে গেছে। তো সেগুলো সব গভর্নমেন্ট আইদার ঠিক করিয়েছে বা করাচ্ছে। আমরা যেখানে আসি সেখানে লাইক আমরা নিজেদের কারিকুলাম পেডাগজি নিয়ে আসি, টিচার্স আমাদের। সো টিচার্সদের আমরা হায়ার করি, আমরা ট্রেন করি, ওদের স্যালারিও আমরা পে করি টিচার্সদের, আর বাচ্চাদের অ্যাডমিশনের প্রসেসটাও আমরা করি। তো এইভাবে গভর্নমেন্টের সাথে আমাদের কাজ। আর মানে এটা খুবই ফর্মাল ওয়েতে হয়, এটা ইনফর্মাল বা একটা জাস্ট একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে নয়। যেমন আমরা এখানে রিপোর্ট করি, যে কোনো শহরে আমরা রিপোর্ট করি ডাইরেক্টলি যে মিউনিসিপ্যাল কমিশনার, যে আইএস লেভেলের, তাকে আমরা রিপোর্ট করি। তো তাদের সাথে কন্ট্যাক্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট আছে। তো সেইভাবে আমরা চেষ্টা করি যে কাজটা করতে। তাও যদি এখন মানে যদি তোমার কোয়েশ্চেন আসা যায় যে কি করে আইডেন্টিফাই হয়, জেনারেলি এখন যে মডেলটায় দাঁড়িয়েছে সেখানে যেকোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদেরকে ইনভাইট করে আর বলে যে তোমরা যদি এখানে স্কুল খুলতে চাও। যেমন রিসেন্টলি মুম্বাই মেট্রোপলিটন রিজনে, মুম্বাইতে আমাদের ২টো মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা কাজ করি, বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আর নবী মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এছাড়া যে ওখানে বাকিগুলো আছে, বিরার, ওয়াসাই, মীরা ভান্ডার, ওখান থেকেও ধীরে ধীরে এখন ইনভিটেশন আসছে। তো হয়তো আগামী বছরে আমরা ১-২টো স্কুল ওখানেও খুলবো। আমার একটা প্রশ্ন ছিল এই প্রসঙ্গেই আর কি, মানে শুনে তো মনে হচ্ছে অলরেডি গভর্নমেন্টের সাথে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং করেই ব্যাপারটাতে এগোনো হয়, সুতরাং এটা অলমোস্ট আন্ডারস্টুড যে গভর্নমেন্ট খুব হেল্পফুল হবে। তো গভর্নমেন্ট কি মানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো রেজিস্ট্যান্স আসে, না সত্যি গভর্নমেন্ট পুরোপুরি হেল্পফুল হয় এবং যতটা কমিট করে ততটাই প্রোভাইড করে গভর্নমেন্ট? সো এক্সিকিউশনে ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জেস আছে। মানে একটা জিনিস যেটা এখানে অ্যালাইন করতে হবে যে ইন্টেনশনে কখনো মিসঅ্যালাইনমেন্ট থাকে না। লাইক গভর্নমেন্টও চায় যে আমাদের স্কুলগুলো রান হোক, আর এটা বোথ ব্যুরোক্রেটিক বডি, পলিটিক্যাল বডি দুটোই। এরা চায় যে স্কুলস গুলো রান হোক, স্কুলসে কোনো প্রবলেম না আসুক, আমাদের কনস্টিটুয়েন্সির যারা বাচ্চা তারা ভালো হাই কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াক। আমাদের সব স্কুলগুলো ইংলিশ মিডিয়াম। তো এবার ব্যুরোক্রেটিক যেই ওই অ্যালাইনমেন্টটা, ইন্টেনশনাল অ্যালাইনমেন্টটা চলে আসে, এবার এক্সিকিউশনে প্রবলেম হয়। আমি মানে এটা বলবো না যে হ্যাঁ সবকিছু স্মুথ হয়, কারণ কি যে টাইমলাইনে আমরা কাজটা হতে চাই আর যে টাইমলাইনে একটা গভর্নমেন্টে কাজ করা সম্ভব হয়, সেটা সবসময় তালমেল খায় না। যেমন আমি একটাই এক্সাম্পল দেবো যে নাগপুরে আমাদের এখন পরের বছরের অ্যাডমিশন শুরু হতে যাবে, মানে আমাদের অ্যাডমিশন নিতে হবে। এবার অনেকগুলো স্কুল আছে ৬টার মধ্যে যেখানে রুমস নেই, মানে বাচ্চাদের আমরা বসাতে পারবো না, রুম বা টয়লেট নেই, তো বানাতে হবে। এবার এই কনস্ট্রাকশনের কাজটা কখন কমপ্লিট হবে সেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। হয়তো ওটা কমপ্লিট হবে জুনে, হয়তো অগাস্টে, তো আমার কিন্তু একাডেমিক সেশনটা শুরু হয়ে যাবে জুনে। তো তখন আমি কি করব? তো ওই ধরনের কিছু এক্সিকিউশন চ্যালেঞ্জেস আসে, ডেফিনিটলি আসে। আর সেগুলোকে তখন রিজলভ করতে হয়। কখনো কখনো সেগুলো ডাইরেক্টলি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে করতে হয়। কখনো কখনো হয়তো হায়ার যে আইএএস বা যার সাথে আমরা কোঅর্ডিনেশনে আছি তাদের সাথে করতে হয়। বাট হ্যাঁ, এক্সিকিউশনে চ্যালেঞ্জেস আসে অনেক সময়। এবার যেহেতু এগুলো হাই কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল, যেমন আমাদের যে অ্যাডমিশনটা হয় সেটা লটারি থ্রু দিয়ে হয়। আমরা অ্যাপ্লিকেশন নিই। এবার আমাদের ইনটেক হচ্ছে ৪০-এ। আমরা একটা ক্লাসে ৪০ই নেব। জুনিয়র কেজিতে অ্যাডমিশন হয়। আর তারপরে প্রমোট হতে থাকে। তো এবার ওই ৪০-এর জন্য অ্যাপ্লিকেশন আসে ২০০, ২৫০, ৩০০ অ্যাপ্লিকেশন আসে। তো সেগুলো প্রপার লটারি হয়। এবার কখনো কখনো কি হয়, আ সেই প্রসেসটাতে ইন্টারফারেন্স করার কখনো কখনো হয় যে কেউ কোনো একটা পলিটিক্যাল বডি বলল যে হ্যাঁ, একে অ্যাডমিশন দাও। তো সে একজন লেটার নিয়ে চলে এলো। কখনো কখনো হয় যে আচ্ছা আপনারা এই স্কুলটা আছেন, এনাকে চাকরি দিতে হবে। তো সে অ্যাপ্লিকেশন নিয়ে চলে এলো। তো ওই ধরনের কিছু এক্সিকিউশনে এরা চ্যালেঞ্জেস থাকে। তো সেগুলোকে সবসময় ওই আ যতদিন আমরা আমাদের রুলস গুলো ফলো করে যাচ্ছি, ওগুলোকে মিটিগেট করা যায়। যখন ওগুলো মাত্রা ছাড়িয়ে যায় তখন ডেফিনিটলি তার লিগ্যাল রেমেডি আছে। সেই লিগ্যাল রেমেডি গুলোকে ইউজ করতে হয়।
আমার আমাদের আরেকটা আলোচনা প্রশ্ন আছে। হ্যাঁ। আমার একটা প্রশ্ন আছে, মানে আমি যতটা বুঝছি খানিকটা, যে যেমন যে স্কুলগুলো ধুঁকছে কিংবা এই ধরনের স্কুলগুলোকে আন্ডারটেক করে গভর্নমেন্টের সাথে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এসে রিভাইভ করানোর চেষ্টা করা হয়, হুম, তাহলে এটা অলমোস্ট মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে সেই স্কুলগুলোতে হয়তো খুব মানে ওয়েল অফ ফ্যামিলির ছেলে মেয়েরা সেভাবে পড়তে আসছে না, সেটা ধরা কি মানে যুক্তিযুক্ত হবে না সেটার একদম ঘটনাটা? একদম আমাদের আচ্ছা। যারা 98% তো আমরা যখন অ্যাডমিশন নিই তখন কোনো ইনকাম ক্রাইটেরিয়া রাখি না, কেন কি হুম গভর্নমেন্ট হুম কাউকেই মানা করতে পারবে না। যদি কোনো বিজনেসম্যানের হুম বাচ্চা আসে তাকেও নিতে হবে, যদি কোনো ডেইলি ওয়েজ ওয়ার্কারের বাচ্চা আসে সে হুম যদি হুম লটারি হয় তাও। আমাদের স্কুলে 96 থেকে 97% বাচ্চা তারাই আসে যারা লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। আর আমাদের স্কুলগুলো যদি কখনো তোমাদের চান্স হয় ভিজিট করা, স্কুলগুলো স্লাম কমিউনিটির মধ্যেই লোকেটেড। লাইক যে কোনো হুম হুম স্কুলের আশেপাশে 1 থেকে 3 কিলোমিটার মধ্যে 3-4টে স্লাম আছে যেখান থেকে বাচ্চারা আসে। আর আমাদের বাচ্চাদের যারা আসে তাদের পেরেন্টদের প্রফেশন আইদার ডেইলি ওয়েজ ওয়ার্কার বা ড্রাইভার, উবার ওলা ড্রাইভার, জোম্যাটো ডেলিভারি বয়, বা আমাদের বাড়িতে যারা কাজ করেন, মলে যারা হাউসকিপিং এর কাজ করেন, ওই ধরনের মানে যারা হয়তো একটা 2-3 হাজার মাসের যে ফিস সেই স্কুল অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে আমার দ্বিতীয় প্রশ্ন, যে এই যে এইরকম একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসছে এবং তুমি বললে ম্যাক্সিমাম স্কুল ইংলিশ মিডিয়াম হয়, তো সেইটা কি কোনো পসিবল ব্যারিয়ার হতে পারে না? কারণ তারা তো বাড়িতে গিয়ে, যদি ইংলিশ মিডিয়াম হয় তারা বাড়ি গিয়ে আর মানে সেই জিনিসটা তো বাড়ি থেকে পড়াতেও পারবে না, মানে আঞ্চলিক ভাষায় হলে কি বেশি সুবিধা হয় বলে মনে হয় না? না ভুল ভাবছি আমি? তো এবার এইটার না মাল্টিপল থিওরি আছে যে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিভাবে হয়। আম, আম, মানে মাদার টাঙে এখন এনইপিও যেটা বলছে যে গ্রেড 5 পর্যন্ত মাদার টাঙে পড়ানো হোক বা ইয়ে না পড়ানো হোক। তো এটা মানে আমি আমার পার্সোনাল ভিউ বলবো, পার্সোনাল ভিউ আমার দুটো আছে। এ রিসার্চ মানে চাইল্ড ডেভেলপমেন্টের রিসার্চ বলে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সবসময় বেটার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে। এটা রিসার্চে প্রুভ যে আমাদের যে কগনিটিভ অ্যাবিলিটিটা মানে ব্রেন যেভাবে ফাংশন করে সেটা সবসময় বেটার হয় যখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হয়। আহ, আর জেনারেলি মানে অনেক জায়গায় হাই আইকিউ বা ইন্টেলিজেন্সের একটা সাইন হয় যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস অ্যাকোয়ার করতে পারে। সো এখনো কোনো ক্ষতি দেখা যায়নি যে যদি একটা বাচ্চা, যেমন ইন্ডিয়াতে যে কোনো বাচ্চা যে বড় হয় সে মিনিমাম 3টে ল্যাঙ্গুয়েজ শেখে, ইংলিশ, হিন্দি আর নিজের যে মাদার টাং। মানে আমি যখন আমার স্কুলিং হয়েছে জামশেদপুর আর রাউরকেলাতে, তো আমিও 3টে ল্যাঙ্গুয়েজ শিখেছি, হিন্দি, ইংলিশ, মাদার টাং বাংলা। রাউরকেলাতে উড়িয়া, জামশেদপুরে যখন ছিলাম কিছুদিন সংস্কৃত। তো এখানেও সেমনি হিন্দি, ইংলিশ, মারাঠি হচ্ছে। তো সেটাতে আমাদের মনে হয় না কোনো মেজর প্রবলেম আছে। তারা চ্যালেঞ্জ ফেস করে কম্পেয়ার টু, এবার এই যে চ্যালেঞ্জটা আপনি যেটা বলছেন যে বাড়িতে ওরা ওই এনভায়রনমেন্টটা পাচ্ছে না, ডেফিনেটলি বাড়িতে ওরা ওই এনভায়রনমেন্টটা পাচ্ছে না। তো কম্পেয়ার টু এ হাই ইনকাম ইংলিশ স্কুল যেমন সেন্ট জেভিয়ার্স, লরেটো, তাদের যারা বাচ্চা তাদের তুলনায় হয়তো একটু বেশি চ্যালেঞ্জিং, ডেফিনেটলি বেশি চ্যালেঞ্জিং। তাও ইম্পসিবল নয়, কেন কি আমাদের একটা মেন কম্পোনেন্ট আমাদের স্কুলে যেটা হয় সেটা হচ্ছে আমরা পেরেন্টসদেরও বলি যে বাচ্চাদের কিভাবে পড়াতে হয়। তো পেরেন্ট ক্লাসেস হয় সবচেয়ে প্রথম যে। আর সেকেন্ডলি যেটা বলছে যে আঞ্চলিক ভাষাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তাও এই যে ল্যাঙ্গুয়েজের যে কম্পোনেন্টটা সেটা একটা আজকেও আমাদের দেশে, মানে আমি যদি একটু পিছিয়ে যাই, এডুকেশনের ওয়ান অফ দ্য মেইন পারপাস, স্পেশালি আমরা যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে ডিল করছি, সেটা হচ্ছে একটা ভালো এমপ্লয়মেন্ট। লাইক আমি এডুকেশন থেকে বেরিয়ে ভালো হুম, এমপ্লয়মেন্ট নেবো, তাহলে আমি আমার কন্ডিশনটা চেঞ্জ নিশ্চয়ই। করবো। তো সেখানে কিন্তু একটা ডাইরেক্ট কোরিলেশন আছে যে যত ভালো আমি এই ল্যাঙ্গুয়েজটা জানি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানি, আমার লাইফ চান্সেস কিন্তু তত বেটার। মানে আমি যদি নিজের যদি আমি, মানে আমি কলকাতায় পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং একটা টেকনিক্যাল, তোমরা সবাই টেকনিক্যাল লাইনে। যদি একটা ডিমান্ড থাকে রিজনাল ল্যাঙ্গুয়েজের, তবেই সাপ্লাইটা হবে রিজনাল ল্যাঙ্গুয়েজের। তো আমরা যদি আমাদের হায়ার এডুকেশনটা দেখি, আমাদের সব লিটারেচার সবকিছু অলমোস্ট এন্টায়ারলি ইংলিশে। লাইক আমি আমার গোটা ইঞ্জিনিয়ারিং 4 বছরে একটাও ইঞ্জিনিয়ারিং বই পাইনি যেটা বাংলায় লেখা বা হিন্দিতে লেখা। তো এবার সেই ক্ষেত্রে মানে কখনো কখনো আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা একটু আনফেয়ার যে আমরা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ প্রমোট নিশ্চয়ই করা উচিত, ডেফিনেটলি করা উচিত। তো সেইটার অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার আপ টু দ্য এন্ড বানানো উচিত। আমি রিজনাল ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করে দিলাম 5th গ্রেড 6th গ্রেড পর্যন্ত, তারপর সাডেনলি আমি 6 থেকে বলছি যে আপনি ইংলিশে করুন, আপনার হায়ার এডুকেশন পুরো ইংলিশে। সেটা আমার মনে হয় আরো বেশি প্রবলেম ক্রিয়েট করে। তো এর চেয়ে বেটার হচ্ছে যে যদি ছোট থেকেই বাচ্চারা 2 বা 3টে ল্যাঙ্গুয়েজ পড়ে, কারণ কি ওটা ডাইরেক্টলি কোনো হার্ম নেই, কোনো মানে নেগেটিভ অ্যাসপেক্ট এখনো ওটা দেখা যায়নি। আর ওটা হেল্প করছে, কারণ কি আমরা যত এডুকেশনের ওপর দিকে যাই তত মানে যে ল্যাঙ্গুয়েজের যে কনসেন্ট্রেশনটা ম্যাটেরিয়াল বা যেটা হোক সেটা
প্রিডমিনেন্টলি ইংলিশ হতে থাকে। মানে আমরা যদি আজকে আমাদের চাকরির সূত্র দেখি, আমাদের কতটা কমিউনিকেশন রিজনাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে আর কতটা কমিউনিকেশন ইংলিশে হচ্ছে। তো সেখানে যদি আমি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাই না বিল্ড করছি, একটা মেজর কম্পিটেন্সির গ্যাপ থেকে যাচ্ছে বাচ্চাদের, যেখানে লাইফ চান্সেসও কমে যাচ্ছে, এমপ্লয়মেন্ট চান্সেসও কমে যাচ্ছে। তো এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট যে তোমার প্রশ্নটা যেটা করলে যে ওদের অসুবিধা হয় কিনা, ডেফিনেটলি একটু ডিফারেন্স আমরা দেখতে পাই। আর তাই জন্য আমাদের চেষ্টা করি যে স্কুলে যতটা বেশি ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইমার্স করা যায়, রিডিং এর থ্রু দিয়ে, রাইটিং এর থ্রু দিয়ে, আর কিভাবে আমরা পেরেন্টসকে এম্পাওয়ার করছি যাতে একটা বেসিক জিনিসটা যাতে ঘরে হতে পারে। হ্যাঁ, পেরেন্টস এম্পাওয়ার করা, হ্যাঁ প্রথমত তোমার ওই ধারণার সাথে আমিও কমপ্লিটলি এগ্রি করি। মানে যদি আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতেই হয় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে পুরোটাই করতে হবে, এবং আংশিকভাবে হঠাৎ করে করে তারপর ছেড়ে দিয়ে ওভাবে করাটা সম্ভব না, মানে তাতে করে সুবিধা হবে না। কিন্তু এই পেরেন্টসদের ব্যাপারে আমার আর একটা জিজ্ঞাসা ছিল যে এই পেরেন্টসদের যে পড়ানো, মানে তারা কতটা উইলিং আর কি ওই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে। মানে তোমরা তো চাইছো পেরেন্টসদের একটু পড়িয়ে টড়িয়ে যাতে তারা তাদের ছেলে মেয়েদের একটু পড়াতে পারে এবং সুবিধা হয় গোটা ব্যাপারটায়, কিন্তু ওই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের পেরেন্টসরা কতটা উইলিং আর কি তোমাদের এই হেল্পটা নেওয়ার ব্যাপারে? কারণ একটা ইয়ে থাকতে পারে যে হ্যাঁ, এখানে এখানে যে মানে আমি উইলিংনেস যে শব্দটা আছে সেটাকে আমি ডিলিনেট করতে চাই। তারা উইলিং, মানে আমার মনে আচ্ছা, হয় না দুনিয়ার কোনো এমন পেরেন্ট আছে যে নিজের বাচ্চার ভালো হতে উইলিং নয়। তারা হুম হুম ডেফিনেটলি উইলিং। হুম তাদের কাছে অপরচুনিটি কতটা সেটা একটা কোয়েশ্চেন। মানে আমি যদি হুম একজন বাচ্চা, তার বাবা জোম্যাটোতে ডেলিভারি করছে, এবার সে হুম সকাল ৮টায় বেরিয়ে যায়, রাত্রি ৯টায় বাড়ি ফিরছে বা রাত্রি ১০টায় বাড়ি ফিরছে। এবারে সে যদি কিছু টাইম না দিতে পারছে বা কিছুটা না করতে পারছে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসে যে উইলিংনেস এর এটা প্রশ্ন না অপরচুনিটির প্রশ্ন। বাচ্চার যারা মারা, তারা যে মা যারা বাড়িতে অন্য বাড়িতে কাজ করছে সকাল থেকে রাত্রে, হার্ড ফিজিক্যাল লেবার এটা, তারপরে কতটা টাইম আমি দিতে পারছি বা যে টাইমটা দিচ্ছি সেখানে আমি কি করছি, সেখানে উইলিংনেস কতটা, অপরচুনিটি কতটা, এটা এটা একটা ডেফিনেটলি মানে একটা কোয়েশ্চেন যেটা আমরা রেজ করি। আমাদের এক্সপিরিয়েন্সে ডেফিনেটলি মানে মোর দ্যান 100% উইলিং। আর তারা যে চেষ্টা করছে বা যে ধরনের কাজ করছে ওটা ওই জন্যই করছে যাতে তাদের বাচ্চাদের যে লাইফটা তাদের থেকে বেটার হুম হয়। হুম 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 হুম। তাই একদম জন্যই তারা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আসার ঠিক চেষ্টা করছে। ঠিক। এবার একটা ডেফিনিট ডিফারেন্স আছে উইলিংনেস আর অপরচুনিটির মধ্যে। আর তাই জন্যে আর আমরা স্কুল থেকে তাই জন্য কিভাবে সাপোর্ট করি, আমাদের পেরেন্ট মিটিংস গুলো আমরা জেনারেলি চেষ্টা করি যাতে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে রাখার, সানডেতে রাখার, যাতে তারা আসতে পারে। তারা কিভাবে করতে পারে। এখন আমাদের থ্যাঙ্কফুলি টেকনোলজির থ্রু দিয়ে হোয়াটসঅ্যাপ আছে। তো অনেক ম্যাটেরিয়াল আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই, পেরেন্টসদের বলি। আর যতটা হতে পারে, আর পেরেন্টসরা যে সাপোর্টটা দিচ্ছে সেটা ম্যান্ডেটরি নয়। আমরা বলি যে আপনি যদি করাতে পারেন ভালো, যদি না করাতে পারেন তাহলে তো আমরা স্কুলে আছি। তাও এই যে আর এই কোয়েশ্চেনটা আমি আগেও পেয়েছি যে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কি উইলিং, বা তারা যদি উইলিং তো তারা মানে বাচ্চাদের প্রতি মানে অতটা অ্যাটেনটিভ নয় কেন? আর আমিও প্রথমে এই ধারণাতেই ছিলাম। আমিও প্রথমে এই ভাবতাম যে আচ্ছা হয়তো উইলিংই নয়, পেরেন্টসরা আসছে না, পেরেন্ট টিচার মিটিং এ ডাকলে আসছে না। তারপরে যখন আমি কমিউনিটিতে ইন্টারঅ্যাক্ট করা শুরু করলাম, পেরেন্টসদের সাথে ইন্টারঅ্যাক্ট করা শুরু করলাম, যে যে চ্যালেঞ্জেস গুলো, সেই চ্যালেঞ্জেস গুলোই খুব মানে সাংঘাতিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল, একটা অ্যানেকডোট দিচ্ছি। একটা স্কুল ছিল, সেই স্কুলের পরে মিটিং রাখতো 2টো থেকে 3টে, 2টো থেকে 3:30। এবার দেখতো যে পেরেন্ট টিচার মানে যে অ্যাটেন্ডেন্সটা সেটা কখনোই মানে ৫-৬ জনের বেশি কখনোই আসছে না। ক্লাসে প্রায় ৬০-৭০ বাচ্চা। তো ওখানে যে ফেলো সে মানে কিছুতেই বুঝতে পারছে না যে কি হচ্ছে। মানে পড়াচ্ছে ভালো, পেরেন্টসদের সাথে যখন ফোন করছে, যখন ওয়ান অন ওয়ান দেখা করছে, পেরেন্টসরা খুব খুশি। তারপরে সে একদিন কমিউনিটিতে গিয়ে জানতে পারলো যে ২টো থেকে ৩:৩০ যে টাইমটায় ও মিটিংটা ডাকছে, সেই টাইমে কমিউনিটির যে মেইন ট্যাপটা মানে যেখানে জল আসে, ওই জলটা ওই সময় আসে। এবার ওরা যদি ২টো থেকে ৩টে ওখানে জলটা না নেয়, তাহলে ওদের বাড়িতে সারাদিন বা সারা হুম রাত্রি বা হুম জল থাকবে না। তাই জন্যে ও এবার এখানে অবভিয়াসলি ওরও ১ম এ মনে হলো আরে পেরেন্টসরা কি উইলিং নয়? বা ওরা কি চায় না যে আমি পেরেন্ট টিচার? তাও মানে এবার যদি আমি কম্পেয়ার করছি বাচ্চার এডুকেশন আর একটা লাইফ সাস্টেনিং থিং জল। এবার এই চ্যালেঞ্জেসটা যতক্ষণ না আমরা বুঝবো বা যতক্ষণ আমরা এম্পাথাইজ না করতে পারবো, কোনদিনও সলিউশন বেরোবে না। আর ডেফিনেটলি ডেফিনেটলি। সেই জায়গাটা থেকে যখন আমরা আসি তখন কিছু টেকনিক্যাল সলিউশন বেরোয় ওখান থেকে, যাচ্ছে কিভাবে তাহলে আমরা কমিউনিটিদের নিয়ে একসাথে চলবো। আহ আমাদের অনেক পেরেন্টস আছে যারা হয়তো লোয়ার মিডল ক্লাস, একটা মেডিকেল ইমার্জেন্সি হলো আর মানে পুরো ফ্যামিলির ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়ে গেল। যে মেইন আর্নিং মেম্বার, তার হয়তো কোনো মেজর ডিসেবিলিটি হয়ে গেল বা সে মারা গেল। তো আমাদের স্কুলে তাই জন্য আমরা চেষ্টা করি যে কিভাবে পেরেন্টসদের গভর্নমেন্ট স্কিমের ইনফরমেশন দিই।
আর সোশ্যাল সেক্টরের যখন কথা হচ্ছে, একটা অর্গানাইজেশন হচ্ছে হক দর্শক বলে, রিসেন্টলি শার্ক ট্যাঙ্কেও এসেছিল। তাদের কাজই হচ্ছে গোটা ইন্ডিয়ায় যারা লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের এই স্কিমগুলোর ব্যাপারে ইনফরমেশন দেয়া। আর সে হক দর্শকের যে এখন যে সিইও অঙ্কিত দিওগার, সে হচ্ছে অনিকেত দিওগার, মধ্যে আমার নামটা ঠিক বলা যাচ্ছে না, সে হচ্ছে একজন টিচ ফর ইন্ডিয়া অ্যালাম। তো এই ধরনের মানে অনেকগুলো কনসেপশন বা অনেকগুলো যে প্রি কনসিভড নোশন থাকে একটা লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা গভর্নমেন্ট স্কুলের ব্যাপারে, আমার মনে হয় সেগুলোকে রিভ্যালুয়েট করার খুব দরকার। আচ্ছা, আমার ভীষণ পজিটিভ একটা ডিসকাশনের মধ্যে রয়েছে, ভীষণ ভালো লাগছে। একটু অন্যরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করি সংসর্গ, সেটা হচ্ছে যে একটা ধারা আমরা দেখছি আমাদের যারা মোটামুটি সচ্ছল মধ্যবিত্ত পরিবারের থেকে এসে পড়াশোনা করে কিছু একটা হতে চাইছি, যে পিয়ার প্রেশারের তাড়ায় বা পিয়ার প্রেশারের ঠেলায় আমরা একটা ডিগ্রির পর একটা প্রথাগত প্রফেশনে ঢুকি এবং তারপর রিয়েলাইজ করি যে আমি এখানে প্রপারলি ফিট নই, আমার আনকমফোর্টেবল লাগে। সেখান থেকে তারপর ধীরে ধীরে অন্যরকম কোনো একটা প্রফেশনের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। কেউ, আমরা যাদের সাথে কথা বলেছি এখন অব্দি, তাদের মধ্যে কেউ সিনেমা বানানোকে বেছে নিয়েছে, কেউ অন্য ধারায় ঢুকেছে। তো সেক্ষেত্রে যারা ওই স্টেজ অফ ক্যারিয়ার বা ওই স্টেজ অফ লাইফে আছে, যে তারা একটা প্রথাগত পড়াশোনা করে একটা প্রথাগত চাকরি করছে, কিন্তু বুঝতে পারছে যে তারা অন্য কিছু করতে চায়, তাদের হ্যাপিনেসটা আসছে না, এদের মধ্যে কোন শ্রেণীর বা কোন মেন্টালিটির বা কোন এবিলিটির লোকজন তোমার প্রফেশনটাকে ট্রাই করতে পারে বা তোমার প্রফেশনের দিকে আসতে চাইতে পারে? আমার মনে হয় না সেরকম কোনো আর্কেটাইপ আছে অন্তরিকদা। আমি যে কেউ আসতে পারে এখানে। এটা যেমন আমি বললাম যে এডুকেশন কোয়ালিফিকেশন বা কোনো পার্টিকুলার সেকশন অফ সোসাইটি যেই কাজ করতে পারবে এনজিওতে তা নয়। মানে আমার প্রথমে একটা ধারণা ছিল যে আচ্ছা, যারা এনজিওতে কাজ করছে মানে তাদের কোনোভাবে একটা রিসোর্স আছে, মানে আইদার তাদের ফ্যামিলিতে পয়সা আছে বা তাদের যারা সিগনিফিকেন্ট তাদের যারা পার্টনার তারা পয়সা অনেক ইনকাম করছে। সেটা না। আমার সাথে এমন কালিগসরা কাজ করে যারা হয়তো আর্থিকভাবে সেভাবে অতটা প্রসপারাস নয়, তাও তাদের যে প্যাশন বা তারা যে কাজটা করতে চাইছে সেটা এখানে। তো আমার মনে হয় যে এই কাজগুলো, মানে যে তুমি যে ফিল্ডের লাইনগুলো বলবে, যে যারা কেউ সিনেমা বানাতে চায়, কেউ যদি স্পোর্টস এর দিকে যেতে চায়, সেমনি এনজিওতে এখানে ইন্ট্রিনসিক মোটিভেশনটা অনেক বেশি। লাইক আমার মোটিভেশন কিন্তু নেক্সট প্রমোশন বা কতটা আমি স্যালারি পাচ্ছি, মিনিমাম একটা দরকার, বা কতটা স্যালারি পাচ্ছি, কতটা প্রমোশন, আমার পোস্ট কি, সেইটা নয়। আমি ইন্ট্রিনসিকলি কতটা মোটিভেটেড। আমার মনে হয় সেইটা যদি কেউ ক্লারিফাই করতে পারে যে আমি মানে কি চাই, আমার মনে হয় সেইখান থেকে কিন্তু ডিসিশনটা ইজি হয়ে যায়। তারপরে এটা লজিস্টিক্যাল ব্যাপার যে আমি খোঁজ করি যে কোন কোন অর্গানাইজেশন আছে। মানে টিচ ফর ইন্ডিয়ারই অ্যালামনাই আছে যারা টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপে থাকাকালীন রিয়েলাইজ করেছে যে না, এই কনভেনশনাল এডুকেশন কিন্তু এমন একটা জিনিস যেটাতে আমি ইন্টারেস্টেড নই, বা আমার মনে হয় না যে আমি এটা পারবো। তারা এখন ইন্ডিয়ার অনেক বড় বড় স্পোর্টস কোম্পানি, মানে যে মানে এমন অর্গানাইজেশন ফাইন্ড করেছে যারা বাচ্চাদের স্পোর্টিং অপরচুনিটিস দেয়, ফুটবল খেলতে দেয় বা ফ্রিসবি, মানে অন্য যে ধরনের গেম আছে সেগুলো খেলতে দেয়। কেউ কেউ হয়তো যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কেউ টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপে থাকাকালীন এটা রিয়েলাইজ করেছে বা ইন জেনারেল রিয়েলাইজ করেছে যে যতক্ষণ না আমরা পেরেন্ট কমিউনিটি বা মোবিলাইজ করি ততক্ষণ মানে পসিবলই নয় বাচ্চাদের চেঞ্জ করা। তাই জন্য তারা পেরেন্ট কমিউনিটির সাথে কাজ করছে। কেউ বিলিভ করেছে মানে এডুকেশনে থাকতে গিয়ে কি ঠিক আছে, স্কুল চালাচ্ছ, মানে যতটা এফোর্ট দিতে পারছো দাও, তা যতক্ষণ না গভর্নমেন্ট লেভেলে অ্যাডভোকেসি করবো ততক্ষণ কিছু হবে না। কেন কি, গভর্নমেন্ট যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ কিছু হবে না। তো এমন অনেক লোকজন আছে যারা গভর্নমেন্ট অ্যাডভোকেসিতে কাজ করছে, মানে তারা প্রত্যেক দিন বা অলমোস্ট রেগুলারলি গভর্নমেন্টের সাথে বসে বলছে যে আচ্ছা এই পলিসিটা করো, এই পলিসিটা করো, এই পলিসিটা করো। যেমন যে কাজটা এখন আসার করছে, মানে প্রথম যে কাজটা করছে, ওদের যে অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট, যেটা আজকে ওয়ার্ল্ডে মানে ইন্ডিয়ার স্টেটাস অফ এডুকেশনে ওই রিপোর্টটাকে একটা কর্নারস্টোন ধরা যায়। ওরা একটা নন প্রফিট, প্রথম হচ্ছে নন প্রফিট। তো ওরা কিন্তু শুরু করেছিল অ্যাজ এ ইন্ডিয়ার ইভ্যালুয়েশনটা করার জন্য, যেটা এই রিসেন্টলি ওদের আই থিঙ্ক 2024 এর রিপোর্ট না 23 এর রিপোর্টটা বেরিয়েছে। তো ওরা কিন্তু শুরু করেছিল যে আমরা দেখতে চাই যে ইন্ডিয়ার এডুকেশন স্পেশালি রুরাল এরিয়াতে কি অবস্থা। তো একটা ইভ্যালুয়েশন থেকে ওরা কিন্তু একটা প্রপার পাবলিকেশন হয়ে গেছে। তো এখন প্রথমে বইও আছে, রিডিং প্রোগ্রামও আছে। তো আমার মনে হয় একটা ইন্ডিভিজুয়াল লেভেলে ওই ক্ল্যারিটিটা খুব দরকার যে আমি কোন জায়গায় যেতে চাই। আর কখনো কখনো সেই ক্ল্যারিটিটা একবারে আসবে না। আমি বলছি না যে মানে আমার পাথটা হয়তো দেখে লাগতে পারে যে আচ্ছা খুব স্মুথ, একটা ফেলোশিপ করলো তারপরে এডুকেশনই রয়ে গেল। হ্যাঁ, আমার জন্য এডুকেশন ক্লিক করে গেছে। অনেকজনের নাও করতে পারে। আর ওটা একদম টোটালি ওকে। হয়তো আমি এডুকেশনে এসে কেউ রিয়ালাইজ করলো যে না, আমি এটা করতে চাই না, আমি এটা করতে চাই। তো আমার মনে হয় নিজেকে তাই জন্য কোয়েশ্চেনটা করা যে আমি এক্স্যাক্টলি কি করতে চাই, ওটা খুব ইম্পর্টেন্ট।
তাও কোনো পার্টিকুলার সোশ্যাল টাইপ বা কোনো পার্টিকুলার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কে মানে প্রেফারেন্স দেওয়া বা না চান্স পাওয়া, সেটা এই সেক্টরে আমার মনে হয় আছে। বেশ, সৈকত বোধহয় জিজ্ঞেস করতে চাই নাকি? হ্যাঁ, আমি কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। শুভ্র, তুমি যেটা বলছো যে তোমাদের ফিল্ডটা যথেষ্ট চ্যালেঞ্জিং রয়েছে, আর যখন কোনো প্রবলেম চ্যালেঞ্জিং হয় তার রিওয়ার্ডটাও ভীষণ স্যাটিসফাইং হয়, তাই না? তো তোমার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু শেয়ার করো সেসব মুহূর্তগুলো কয়েকটা। অনেক আছে সেরকম। তো আমি আমি একটা এক্সাম্পল যেটা দিতে চাই যে একদম। যখন যে স্কুলটায় আমি পড়াতাম টিচ ফর ইন্ডিয়া ফেলোশিপে, আমি যখন স্কুলে যাই, আমরা একটা 5 জনের গ্রুপ ছিলাম। তো আমি গ্রেড 9 পড়াতাম আর 2-3 জন গ্রেড 7-8 পড়াতো। তো স্কুল শুরু হওয়ার কিছুদিন পরে আমি জানতে পারি যে তো আপনারা যদি রাইট টু এডুকেশন একটা পড়েছেন, তো ওখানে বলা আছে যে একটা বাচ্চাকে গ্রেড 14 বয়স 14 বছর বয়স পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হয়। তো ফ্রি অ্যান্ড কম্পালসারি 14 বছর পর্যন্ত মানে গ্রেড 8 পর্যন্ত। এবার গ্রেড 9 অ্যান্ড 10 কি হবে সেটা কিন্তু আরটিই লেখেনি। তো এবার মহারাষ্ট্রতে যেটা একটা ইউনিক চ্যালেঞ্জ আছে, সেখানে এখানে ম্যাক্সিমাম স্কুল মানে যেগুলো গভর্নমেন্টেরও ইংলিশ হিন্দি মিডিয়াম বা মারাঠি মিডিয়াম, সেগুলো গ্রেড 8 পর্যন্ত যায়। এবার 9-10টা কি হবে তাহলে? 9-10 সে কোথায় যাবে? এবার যদি কেউ হঠাৎ করে তো কেউ প্রাইভেট স্কুলে যেতে পারবে না। অত প্রাইভেট স্কুলও নেই। বা ধরে কেউ যদি ইংলিশ মিডিয়ামে 8 পর্যন্ত আছে, হঠাৎ করে আমি তাকে বলি যে তুমি মারাঠি মিডিয়ামে 9-10 করো, সে পারবে না। এবার আমি এই ব্যাপারটা জানতাম না। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিলাম। তো আমি ওখানে গ্রেড 9 এ পড়াচ্ছি। প্রায় 2-3 মাস পরে আমি জানতে পারি যে, আর আমার ক্লাসে বাচ্চা অনেক কম ছিল। 17 জন বাচ্চা ছিল। তো ওটা একটা ডাউট হতো আমার যে কেন এত কম বাচ্চা? তো ধীরে, ধীরে 2-3 মাস পরে আমি জানতে পারি যে ওই গ্রেড 9 টা ওই স্কুলে রেজিস্টার্ডই নয়। ওটা অমনি মানে ওই বাচ্চার ওই ক্লাসের স্ট্রেংথটা প্রায় 40-42 ছিল। মেক্সিমাম সব প্রাইভেট স্কুলে চলে গেছে। যে বাচ্চারা কোথাও যেতে পারেনি। মানে একাডেমিক রিজন এর জন্য বা ফাইন্যান্সিয়াল রিজন এর জন্য তারা এই স্কুলে রয়ে গেছে। তো ওই স্কুলের প্রিন্সিপাল খুবই কাইন্ড যে আমাকে একটা রুম দিয়েছিলেন আর আমি পড়াচ্ছিলাম। তো 2-3 মাস পরে আমি জানতে পারি যে এইটা হচ্ছে সিচুয়েশন। তো আমার আমার মনে হয় আমার ১ম রিঅ্যাকশন তো ছিল যাচ্ছে এবার কি করব আমি? আমার কাছে ১.৫ বছরও নেই। এরা পরের বছর 10 এ যাচ্ছে। আমি কোথায় নিয়ে যাব? মানে আমি তো আমি পার্সোনালি তো ওদেরকে কোনো প্রাইভেট স্কুলে নিয়ে যেতে পারব না। অত ফান্ড আমি একলা রেইজ করতে পারব না যে আমি সবাইকে প্রাইভেট স্কুলে নিয়ে যাই। তো তখন ওখানে একটি অর্গানাইজেশন আছে আইটিচ বলে। তো তারাই আকাঙ্ক্ষার মতনই, আকাঙ্ক্ষা যেমন পুরো স্কুলটাকে অ্যাডপ্ট করে, ওরা 8, 9, 10 টাকে অ্যাডপ্ট করে। তো তাদের সাথে কথা বলে আমার ১ম বছর যখন এন্ড হয়, মানে যখন ওই বাচ্চারা 9 থেকে 10 এ যায়, তখন আমার স্কুলটা ওই আইটি স্কুলে কনভার্ট হয়ে যায়। মানে ওটা একটা পার্মানেন্ট স্কুল হয়ে যায় 10 মানে 9-10। তো আমার বাচ্চারা ওখান থেকেই 10th দেয়। তারপরে আরো 6 টা ব্যাচ এখন বেরিয়ে গেছে, তারা 10 দেয়। তো আমি মনে করি যে ওটা একটা বড় সাকসেস বা খুব মানে কেন কি যদিও এটা না হতো তাহলে বাচ্চারা কোথায় যেত, কি করতো মানে আমিও নয়। মানে জাস্ট একটা এলাম, ১ বছর পড়ালাম, ওরাও কোথাও চলে গেল, আমিও কোথাও চলে গেলাম। তো ওই স্কুলটা এখন একটা এস্টাবলিশ স্কুল। আমার যে ১ম ব্যাচে যে বাচ্চারা গ্র্যাজুয়েট করেছে তাদের মধ্যে ৩ জন এখন চাকরি করছে। বাকিরা হায়ার এডুকেশন এ আছে। তো সেটা ডেফিনিটলি একটা খুব ভালো লাগে যে ওইটা একটা হয়েছিল। এরকম ছোট, ছোট, ছোট বড় আ আছে কিছু না কিছু লেগে থাকে। আমাদের স্কুলে ফুটবলের খুব বড় কালচার ছিল যে স্কুলে আমি থাকতাম। তো ওখানে আ একদিন 8th এ একটি ছেলে ছিল, সে চান্স পায় ক্রিস্টাল প্যালেসের সাথে গিয়ে ১ সপ্তাহের জন্য ট্রেন করা ইংল্যান্ডে। তো আমাদের একটা অর্গানাইজেশন আছে জাস্ট ফর কিডস বলে। তারা ফুটবল কম্পিটিশন অর্গানাইজ করে, ফুটবল ট্যালেন্টকে আইডেন্টিফাই করে। লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে। তো যেহেতু আমরা ওই বছরের টুর্নামেন্টটা জিতেছিলাম, আমাদের যে বাচ্চাদের যে টিমটা ছিল, ওখান থেকে একজন আইডেন্টিফাই হয়ে লন্ডন গেছিল। তো ওটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি প্রায়। কেন কি সে এখনো ফুটবলে কন্টিনিউ করছে। সে কলেজে যায়, সে কলেজের 3rd ইয়ারে মনে হয় এখন সে। সে ফুটবল খেলছে আর তার প্ল্যানও হচ্ছে আগে গিয়ে ফুটবল কোচিং করার। তার মানে এই কিছু, কিছু ডেফিনিটলি এক্সাম্পলস আছে যেগুলো এখনো মনে করলে ভাল লাগে। দারুণ। সৌমাল্য, সৈকত, আমরা মনে হয় আমাদের আলোচনা শেষের দিকে পৌঁছে গেছি। তো আমি একটু লঘু প্রশ্ন দিয়ে শেষ করি সোমশুভ। তোমার প্রথম দিককার যে কর্পোরেট জীবন, সেই সময়কার কিছু মিস করো বা সেই জীবনটার কিছু মিস করো এখন তুমি? হ্যাঁ, আমি আমার মনে হয় ওই মানে এইটা একটা যে বাইনারি তৈরি হয়ে যায় যে ও কর্পোরেট খারাপ আর নন প্রফিট ভালো বা এখানে খুব মনের শান্তি আছে। আমার মনে হয় ওই বাইনারিটা আমি ক্রিয়েট করিনি। কেন কি আমি যেখানেই লাইক আমি যে কাজটা কর্পোরেটে করেছিলাম, আমার কাজটা জেনুইনলি ভাল লেগেছিল। মানে সাইটে থাকা বা সাইটে কাজ করানো, ওটা আমার জেনুইনলি ভাল লেগেছিল। আ ওখানে একটা অবভিয়াসলি তার ডেডলাইন এর প্রেশার থাকে বা ওখানে মিস আমি আমি মনে হয় না আমি এখন ওটা মানে ডাইরেক্ট মানে সেটা আর্টিকুলেট করতে পারবো খুব ভালোভাবে যে কি মিস করি। আম তাও কাজটা আমার ওখানেও ভাল লাগতো, কাজটা আমার এখানেও ভাল লাগে। আমার মনে হয় যে সেটা ডেফিনিটলি একটা ফ্যাক্টর।
মিস করি জানি না সেটা মানে এক্স্যাক্টলি এখন তো বলতে পারবো না কি মিস করি। বাট আমার মনে হয় যে একটা ডেফিনিট ব্যাপার যে অনেক আমার বন্ধুরা বলে যে হ্যাঁ লাইক যে কাজটা তুই করছিস সেটা ভালো, মনের শান্তি আছে। আমার মনে হয় কর্পোরেট আর নন প্রফিটে সেরকম বাইনারি বানানোর মানে বাইনারির দরকার নেই। যে যদি কারোর কোনো নিশ্চয়ই নিশ্চয়ই কাজ ভাল লাগছে, ডাজন্ট ম্যাটার সেটা নন প্রফিটে আছে বা ফর প্রফিটে আছে বা যেখানে যেখানে কোথাও থাকুক। নিশ্চয়ই। সৈকত, সোমালো, তাহলে আমরা কি অফিসিয়ালি শেষ করবো আলোচনা? তোমাদের অনুমতি দাও। সুন্দর, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর আলোচনা হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সোমসুপ্তের নিশ্চয়ই। সাথে কথা বলে হ্যাঁ, সত্যি খুবই সুন্দর আলোচনা হলো, কথা বলে খুবই ভালো লাগলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, সবসময় অনেক অনেক ধন্যবাদ। আমরা ভীষণ একটা মানে পজিটিভ ডিসকাশনের মধ্যে ছিলাম 1 ঘন্টা ধরে, খুব ভালো লাগছে। শুভ্রকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমারও আশা করবো ভালো যারা যারা এপিসোডের শেষ অবধি শুনলেন তাদেরও ভালো লেগেছে। কেমন লাগলো সেটা জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। সবাইকে অনেক ধন্যবাদ।